তো আজকে আমরা যেই মেথডটা দেখব সেটা হচ্ছে যে যদি আমাদের যেই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের স্টেরিলিটি টেস্ট করব সেই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা যদি নিজেই একটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হয় তখন ইন দ্যাট কেস আমরা কি করব। মনে করো যে আমরা একটা অ্যান্টিবায়োটিক প্রিপেয়ার করলাম, আমরা দেখতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিকটা কোনোভাবে কন্টামিনেটেড কিনা। এখন অ্যান্টিবায়োটিক তো নিজেই ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট করবে। যদি আমরা অ্যান্টিবায়োটিককে মিডিয়াতে অ্যাডও করি, অ্যান্টিবায়োটিক মিডিয়াতে গিয়ে যদি কোনো কন্টামিনেন্ট থাকে তার গ্রোথটাকে ইনহিবিট করে রেখে দিবে। যার কারণে অ্যান্টিবায়োটিকের প্রেজেন্সের কারণে আমরা প্রোডাক্টটা কন্টামিনেটেড নাকি স্টেরাইল সেটা আর বুঝে উঠতে পারবো না। তো এই জন্য আমাদের অ্যান্টিবায়োটিকের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটাকে আগে আমাদের ইনঅ্যাক্টিভেট করে নিতে হবে। ওর যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ওইটাকে কোনোভাবে নালিফাই করে নিতে হবে। তো ইনঅ্যাক্টিভেশন করার জন্য আমরা স্পেসিফিক ইনঅ্যাক্টিভেশন করতে পারি। যেমন মনে করো যে যদি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হয় তাহলে আমরা বিটা ল্যাকটামেজ ইউজ করতে পারি। বিটা ল্যাকটামেজ এনজাইমটা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকে ভেঙে ফেলবে। ভেঙে ফেললে তখন অ্যান্টিবায়োটিকের অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিটা থাকবে না। কিন্তু বিটা ল্যাকটামেজ এনজাইমটা আবার ব্যাকটেরিয়াকে কোনো ক্ষতি করবে না, কারণ বিটা ল্যাকটামেজ এনজাইমের টার্গেট তো বিটা ল্যাকটাম রিং যেটা অ্যান্টিবায়োটিকে থাকে। ব্যাকটেরিয়ার সারফেসে তো কোনো এই ধরনের কিছু থাকে না। তো যার জন্য যদি কোনো কন্টামিনেন্ট থাকে, কন্টামিনেন্টটা ওই বিটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে কোনোভাবেই এফেক্টেড হবে না, শুধু অ্যান্টিবায়োটিকটা ভেঙে যাবে। তাতে যে লাভটা হবে সেটা হচ্ছে যে যখন তুমি ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে টেস্ট করবা তখন ওইটার অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্টটা নাই, কিন্তু ওর ভিতরে যদি কোনো কন্টামিনেন্ট থাকে তাহলে কন্টামিনেন্টটা ঠিকই ইনট্যাক্ট থাকবে, কারণ কন্টামিনেন্টটাকে আমার বিটা ল্যাকটামেজ এনজাইম কিছু করতে পারছে না। তাহলে যদি আমার এখানে গ্রোথ আসে, টার্বিডিটি আসে, তখন আমরা বুঝবো যে এখানে কন্টামিনেশন ছিল। এখন তোমরা হয়তো মনে করতে পারো যে আমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা কিন্তু ইনট্যাক্ট রাখলাম না, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে আমি ভেঙে ফেললাম। তাহলে একটা প্রোডাক্টকে ভেঙে ফেলে এর অ্যাক্টিভিটি দেখলে আমাদের অ্যাকচুয়ালি কি স্টেরিলিটি টেস্টিংটা হচ্ছে কিনা। এই জন্য হচ্ছে কারণ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে তো আমরা ইনট্যাক্ট পেতে হবে এমন কোনো কথা নাই, আমাদের টার্গেট হলো প্রোডাক্টের মধ্যে কোনো কন্টামিনেন্ট আছে কিনা। সো যদি আমি ফার্মাসিউটিক্যালটাকে ভেঙেও ফেলি, কন্টামিনেন্টকে যদি আমি কোনোভাবে নেগেটিভলি ইনফ্লুয়েন্স না করি, আর কন্টামিনেন্ট যদি ব্রথে গ্রো করে টার্বিডিটি দেয়, তাহলে আমি কনক্লুড করতে পারবো যে আমার প্রোডাক্টটা কন্টামিনেটেড ছিল, যেটা আমার মেইন টার্গেট ছিল প্রথম থেকেই। তবে এই ক্ষেত্রে তোমার কেয়ারফুল হতে হবে যে তুমি যেই এনজাইম দিয়ে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে ইনঅ্যাক্টিভেট করে নিচ্ছ সেই এনজাইমটা যেন আবার কোনোভাবে আমার ব্যাকটেরিয়ার এগেনস্টে কোনো টক্সিক এফেক্ট না করে বা কোনো রকমের টক্সিসিটি যেন না করে। সেটা আবার তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমার এখানে এই ধরনের কোনো ব্যাপার স্যাপার হচ্ছে কিনা। তো এটা করার জন্য তুমি চাইলে একটা কন্ট্রোল সেট আপ করতে পারো, যে কন্ট্রোলে তুমি একটা নোন ব্যাকটেরিয়াকে ওই অ্যান্টি মাইক্রোবিয়াল যে সরি এনজাইম যেটা, যে এনজাইম দিয়ে তুমি অ্যান্টি মাইক্রোবিয়ালটিক ইনঅ্যাক্টিভেট করছো, ওই এনজাইম দিয়ে তুমি ব্যাকটেরিয়াটাকে একটা টিউবের মধ্যে মিডিয়া দিয়ে ইনকিউবেট করে ফেলতে পারো। তাহলে ওই টিউবে থাকবে হচ্ছে শুধু ব্যাকটেরিয়া, মিডিয়া আর ওই এনজাইম যাকে দিয়ে তুমি অ্যান্টিবায়োটিক ইনঅ্যাক্টিভেট করছো। তো যদি এনজাইমটার কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট থাকে ব্যাকটেরিয়ার উপরে, যদি সে কোনো নেগেটিভলি ইনফ্লুয়েন্স করে ব্যাকটেরিয়াল গ্রোথকে, তাহলে ওই টিউবে ঠিক মতন গ্রোথ আসবে না। যদি ওই টিউবে ঠিক মতন গ্রোথ না আসে, তখন তুমি বুঝবা যে আমার এখানে এনজাইমটা ব্যাকটেরিয়াকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করছে না, নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে না। সো আমি এই এনজাইম দিয়ে সেই টেস্টটা করতে পারি। আর যদি ইনফ্লুয়েন্স করে তখন তোমাকে অন্য কোনো এনজাইম ইউজ করতে হবে, তখন তুমি আর ওই সেম এনজাইম ইউজ করতে পারবে না। যদি অন্য কোনো অ্যাভেলেবল এনজাইম থাকে তখন তোমাকে সেটার জন্য যেতে হবে। এখন সব অ্যান্টিবায়োটিকের জন্য তো আর অ্যাভেলেবল এনজাইম নাই, যেমন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের জন্য বিটা ল্যাকটামেজ এনজাইম আছে, কিন্তু তার মানে এই না যে সব অ্যান্টিবায়োটিকের জন্য কোনো না কোনো ইনঅ্যাক্টিভিটি এনজাইম পাওয়া যাবে। মিস তো কিছু বলো। মিস আপনি বলেছেন যে একটা কন্ট্রোল আমরা সেট আপ করবো যেখানে এনজাইম মিডিয়া আর ওই ব্যাকটেরিয়াটা থাকবে। হ্যাঁ। তো তো ওই ব্যাকটেরিয়াটা তো আমরা তো আলাদা করে অ্যান্টিবায়োটিক থেকে নিতে পারতেছি না, তো ওই না, সেম জিনিস এটা হয়ে গেল তোমার না? নোন নোন ব্যাকটেরিয়া হবে, যে তোমার ও আচ্ছা ফার্মাসিউটিক্যাল আচ্ছা। প্রোডাক্টের মধ্যে নাই। নোন একটা ব্যাকটেরিয়া। হুম, মনে করো যে ও ইকোলাইটিস 25922 দিলা, বা স্ট্যাফিলোকক্কাসের কোনো একটা নোন ব্যাকটেরিয়া যেটা তুমি জানো যে এই ব্যাকটেরিয়াটা স্ট্যাফ, একটা গ্রাম পজিটিভ আচ্ছা। বা একটা গ্রাম নেগেটিভকে ওই এনজাইম দিয়ে মিডিয়া দিয়ে ইনকিউবেট করে দিলাম। ওরা যদি নেগেটিভলি ইনফ্লুয়েন্স না হয় তখন তুমি বুঝবা যে তোমার এনজাইমটা আসলে ব্যাকটেরিয়াকে কোনোভাবে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে না। আর ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের বেলায় তো তুমি জানোই না যে ওখানে ব্যাকটেরিয়া আছে কিনা। তো কাজেই ওইটা তো টার্বিডিটির বেসিসে তুমি কনক্লুড করবা, টার্বিড হলে কন্টামিনেশন ছিল, টার্বিড না হলে কন্টামিনেশন ছিল না।
ব্যাপারটা এরকম হবে আর কি। তো আচ্ছা। অনেক সময় দেখা যায় যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রিপারেশনের জন্য আমরা অন্যান্য তোমার কি বলে এটাকে কেমিক্যালও ইউজ করতে পারি, যেমন ফিনল ইউজ করতে পারি, ক্রেসল ইউজ করতে পারি, অ্যালকোহল ইউজ করতে পারি। অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো ওয়াটারে ঠিক মতো ডিজলভ হয় না, অ্যালকোহলে হয়তো হবে। তারপরে প্যারাবেন ইউজ করতে পারি, মার্কারি কম্পাউন্ড ইউজ করতে পারি। মানে মোট কথা হলো যে সবসময় যে অ্যান্টিবায়োটিকটাই অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট করবে তা না, অনেক সময় আমাদের অনেক অর্গানিক সলভেন্টও অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট করতে পারে। কোন একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টকে প্রিপেয়ার করার জন্য ঠিক মতন ডোজে আনার জন্য আমাদের হয়তো অ্যালকোহল ইউজ করতে হতে পারে। তো সেই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে অ্যালকোহল থাকার কারণে কন্টামিনেশন হয়ে গেলেও হয়তো আমরা বুঝতে পারবো না, যে মিডিয়ার মধ্যে অ্যাড করে দিলেও দেখা যাবে যে মিডিয়ায় কোনো গ্রোথ আসছে না, কারণ এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটার মধ্যে অ্যালকোহল আছে। তো ইন দিস কেস তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ডাইলুশন করতে পারো। ডাইলুশন মানে হলো যে তুমি তো জানো যে প্রত্যেকটা কেমিক্যালেরই একটা মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন থাকে, একটা মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন থাকে। সো আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে যেই সলভেন্টটা আছে যেটা ব্যাকটেরিয়ার উপরে কোনো ইনহিবিটরি এফেক্ট করতে পারে, আমি যদি ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে ডাইলিউট করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে যে ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ভিতরে যেই কেমিক্যালটা ছিল ওইটা ওর মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনের নিচে চলে যাবে। নিচে চলে গেলে তখন ও ব্যাকটেরিয়াকে ইনহিবিট করতে পারবে না, যার কারণে আমার প্রোডাক্টে যদি কোনো ব্যাকটেরিয়াল কন্টামিনেশন থাকে তখন সেই ব্যাকটেরিয়াটা ঠিক মতন গ্রো করতে পারবে। তার মানে আইডিয়া হলো যে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে কোনো একটা ইনহিবিটরি সলভেন্ট থাকতে পারে, যেমন ফেনল বা এথানল থাকতে পারে। তো আমি সাসপেক্ট করছি যে আমার এই প্রোডাক্টটা যদি আমি অ্যাজ ইজ যদি ডাইরেক্ট মিডিয়ার মধ্যে দিয়ে দেই, তখন হয়তো মিডিয়াতে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ আসবে না কন্টামিনেশন থাকলেও, কারণ আমার ফেনল বা ইথানল ওই ব্যাকটেরিয়াটাকে ইনহিবিট করছে। তো ইন দ্যাট কেস আমি কিভাবে বুঝবো যে ওখানে অ্যাকচুয়ালি তোমার ফেনল বা ক্রেসলের কারণে গ্রোথ আসছে না, নাকি কন্টামিনেশন নাই বলে গ্রোথ আসছে না? তো আমাকে কোনোভাবে ওই ফেনলকে বা এথানলকে আমার ডাইলুশন করে ফেলতে হবে। ডাইলুশন করে ফেলতে গেলে আমি আহ, ওই ফিনল বা ক্রিসলের কনসেন্ট্রেশনটাকে এমআইসি নিচে নিয়ে ফেলছি, যার জন্য ও ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করতে পারছে না। তখন কোনো কন্টামিনেশন থাকলে কন্টামিনেন্টটা গ্রো করবে। তো এইটা করার জন্য কোন ওয়েতে আমরা করতে পারি, কেউ বলতে পারবা এটা কিভাবে করা যাবে? ডাইলুশনটা আমরা কিভাবে করতে পারি, এনি আইডিয়া? মিস অন্য একটা সলভেন্ট দিয়ে যেটা হচ্ছে ইজ নট কি জানি বলে হার্মফুল টু দ্য ব্যাকটেরিয়া। তাহলে তোমার প্রোডাক্টটা আরো ডাইলুটেড হয়ে যাচ্ছে না? তখন তুমি কিভাবে এটাকে, মনে করো যে তোমার প্রোডাক্টের সাইজ হচ্ছে 5 ml, তখন তুমি যদি এটাকে আরো 5 ml বা 10 ml দিয়ে ডাইলুশন করো, তাহলে তোমাকে সব মিলিয়ে 15 থেকে 20 ml ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইনকিউবেট করতে হচ্ছে। তো সেটাকে কিভাবে হ্যান্ডেল করবা? বেশ প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ায় দিয়ে। নিব। হ্যাঁ, আবার বলো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়ে না, আগে থেকে বেশি কনসেন্ট্রেশনের প্রোডাক্টই নিয়ে নিই ডাইলুশন করার আগে। কিভাবে? ম্যাম, যদি ফর এক্সাম্পল যদি 5 গ্রাম or 5 ml লাগে প্রোডাক্ট, সো আরো 5 ml ইয়ে অ্যাড করছি, সো এটা তো ডাইলুটেড হয়ে যাচ্ছে না? তো এটা থেকে আমরা ডাবল প্রোডাক্ট নিলাম, তাহলে ওইটার 1:2 অ্যাড করলে তাহলে এটা আগের মতো ইকুয়ালি ডাইলুশন হয়ে যাচ্ছে। তার মানে তুমি বলতে চাচ্ছো যে আমরা প্রোডাক্টটাকে মানে বেশি নিব আর মিডিয়াটাকে কম নিব, এরকম কিছু বলছো? জি মিস, যে আগের ক্লাসে যে আমরা যেরকম দেখেছিলাম যে একটু কনসেন্ট্রেটেড প্রোডাক্টটা নিলে তাহলে ডাইলিউশন করতে গেলে যদি ডাইলিউট করি তাহলে আবার নর্মাল কনসেন্ট্রেশনে ফেরত আসে ডাইলিউশনের পর। হ্যাঁ, তো ইন দিস কেস তোমার হচ্ছে প্রোডাক্টটা কনসেন্ট্রেটেড নেওয়ার যেহেতু আমাদের কোনো স্কোপ নাই, প্রোডাক্টটা কনসেন্ট্রেটেড আমরা ইউজুয়ালি করি, মানে করি আমরা ফিল্ট্রেশন দিয়ে প্রোডাক্টকে কনসেন্ট্রেট করাই যায় ফিল্ট্রেশন করে। তাতে তোমার প্রোডাক্টটা কনসেন্ট্রেটেড হয় না, প্রোডাক্টের ভিতরে যা ব্যাকটেরিয়া আছে ওরা কনসেন্ট্রেটেড হয় ফিল্টারের সার্ফেসে। তো ইন দিস কেস আমরা কিন্তু কনসেন্ট্রেটেড মিডিয়ার যেই মানে ইয়েটা কনসেপ্টটা ওইটা আমরা ইউজ করতে পারি, যে আমরা কনসেন্ট্রেটেড মিডিয়া ইউজ করলাম, করে আমরা এখানে অনেকটা প্রোডাক্ট নিয়ে নিলাম, যাতে এখানে আমরা মিডিয়াটা দিয়ে ওকে আমি ডাইলুশন করতে পারি। সো আমি পুরা ইয়েটাই নিব, পুরা প্রোডাক্টটাই নিব, পুরা প্রোডাক্টের মধ্যে আমার তো সলভেন্ট থাকবেই, কিন্তু আমি যদি তোমার
মিডিয়াটা ইউজ করি এমন ভাবে যে আমার মিডিয়া ওকে গিয়ে ডাইলুশন করে দিল। এটা একমাত্র একটা ওয়ে। আবার তুমি চাইলে ওই প্রোডাক্টটা ফিল্ট্রেশনও করে ফেলতে পারো। ফিল্ট্রেশন করে ফেলে ব্যাকটেরিয়া সব ফিল্টার পেপারের মধ্যে আটকে পড়লো। এমন যদি হয় যে প্রোডাক্টের মধ্যে আমার ইথানল বা ফিনলের কনসেন্ট্রেশন এত বেশি যে আমি 500 ml প্রোডাক্ট আর 500 ml মিডিয়া দিলে 500 ml মিডিয়াটা কি করবে, ওই 500 ml প্রোডাক্টটাকে ডাইলুশন করে ফেলবে। সো আমি যদি প্রোডাক্টটাকে ডাইলুশন করে ফেলি মিডিয়া দিয়ে, এটা একটা ওয়ে যে আমি এটাকে ডাইলুশন করে ফেলতে পারি। আর অল্টারনেটিভলি আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এটাকে পুরো প্রোডাক্টটাকে ফিল্টার করে ফেলতে পারি। ফিল্টার করে ফেললে তখন তোমার ব্যাকটেরিয়া যদি কিছু থেকেও থাকে সেটা ফিল্টার পেপারের মধ্যে আটকে যাবে। তো হ্যাঁ, তোমাদের সাজেশন যেটা যে আমি মিডিয়া দিয়ে এটাকে ডাইলিউট করতে পারি, এটা ঠিকই আছে যে আমি মিডিয়া ইউজ করব এবং আমি প্রোডাক্টটাকে এমন ভাবে অ্যাড করব যাতে আমি যদি 1:1 অ্যাড করতে পারি তাহলে কি হলো যে আমার অনেক বেশি আমি মিডিয়ার মধ্যে ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে ও ডাইলুশন হয়ে গেল, ডাইলুশন হয়ে গেলে তখন ওর এমআইসিটা আর থাকলো না। তো এটা একটা ওয়ে আমরা করতে পারি। আর আমরা যদি মানে নর্মালি ডাইলুশন করে তারপরে মিডিয়াতে দেই তখন হয়তো দেখা যাবে যে প্রোডাক্টও ডাইলুট হবে, ওর সাথে সাথে তোমার ব্যাকটেরিয়াও ডাইলুট হয়ে যাবে। মনে করো যে তুমি প্রোডাক্টটাকে হয়তো 10⁵ ডাইলুশন করলা, তো তোমার ব্যাকটেরিয়াও 10⁵ ডাইলুশন হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম। সো তুমি নর্মাল যেরকম আমরা সিরিয়াল ডাইলুশন করি, সিরিয়াল ডাইলুশন করে মিডিয়াতে দিতে গেলে তখন দেখা যাবে যে মানে প্রোডাক্টটা সিরিয়াল ডাইলুশন হয়ে ব্যাকটেরিয়ার নাম্বার এত কমে যাচ্ছে যে তখন ওই মিডিয়ার মধ্যে দিলে ওটা তোমার মানে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে ডিটেক্ট করতে পারছে না। তো এই জন্য আমরা চেষ্টা করবো যে প্রোডাক্টের অরিজিনাল ভলিউম যতটা ঠিক রাখা যায় আর ওইটার সাথে আমি মানে সেম অ্যামাউন্টের প্রেফারেবলি যদি আমি মিডিয়া দিতে পারি তখন ইন দ্যাট কেস আমার সেম বা আরো বেশি যদি মিডিয়া দিতে পারি কিন্তু তখন ম্যাম, তোমার মিডিয়ার দিয়ে ডাইলিউট করলেও তো ডাইলিউটই হয়ে যাচ্ছে না ওটা? যাচ্ছে। কিন্তু ইন দ্যাট কেস তুমি পুরো প্রোডাক্টটাই ওখানে ব্যবহার করতে পারছো, যেখানে তোমার যেইটুকুই কন্টামিনেশন থাকুক তুমি ডিটেকশন করতে পারছো। আর তুমি যদি প্রোডাক্টটাকে আগেই ডাইলুট করে ফেলো তখন তো তুমি ব্যাকটেরিয়ার নাম্বারটাকেও এট দ্য সেম টাইম কমিয়ে ফেলছো। কমিয়ে ফেললে তখন ওইটার সাথে মিডিয়া দিলে দেখা যাবে যে তোমার মিডিয়ার ওই কন্টামিনেশনটাকে খুঁজে পাচ্ছে না। সেজন্য তুমি যদি ডাইরেক্ট মিডিয়া দিয়ে ডাইলুশন করো তাহলে এটা একটা ওয়ে যে তুমি মিডিয়া দিয়ে ডাইলুশন করে দেখতে পারো যে কোনো গ্রোথ আছে কিনা। অল্টারনেটিভলি তুমি মেমব্রেন ফিল্ট্রেশন করতে পারো। মানে ফিল্টার করলে হবে কি, যেইটুকুই ব্যাকটেরিয়া আছে প্রোডাক্টের ইথানল টিথানল আর থাকলো না, তুমি ফিল্টার করে নিলা, যে সব ব্যাকটেরিয়া আটকা পড়ে গেল। এরপরে তুমি ফিল্টার পেপারটাকে একটু স্যালাইন দিয়ে বা ডিস্টিল ওয়াটার দিয়ে একটু ওয়াশ করে নিলা। মানে ওয়াশটা নর্মাল ওয়াশ না, ওয়াশটাও তোমার ওই ফিল্টার করেই ওয়াশ করতে হবে। মানে তুমি মনে করো যে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল একটা কোনো প্রোডাক্ট তুমি ফিল্টার করলা, ফিল্টার করার পরে ফিল্টার পেপারটাকে না সরিয়ে ফিল্ট্রেশন ইউনিটে থাকা অবস্থাতেই তুমি ওটার মধ্যে স্যালাইন বা নর্মাল ডিস্টিল ওয়াটার যেটা, এটাও তুমি ফিল্টার করলে এর পরই। তাতে হবে কি যে স্যালাইনটা বা ডিস্টিল ওয়াটারটা যখন ফিল্টার মধ্যে দিয়ে পাস করবে তখন ফিল্টার পেপারটা অটোমেটিক ওয়াশ হয়ে যাবে। ওয়াশ হয়ে গেলে তখন তুমি ফিল্টার পেপারটাকে কেটে তারপরে তুমি ভাগ করে মিডিয়ার মধ্যে ইনকুলেট করতে পারো। তো এরকম অনেক কম্পাউন্ডে আছে এই টেবিলে দেখো যে যাদের জন্য ইনঅ্যাক্টিভেটিং এজেন্ট নাও থাকতে পারে। যেমন বেনজাল পেনিসিলিন অ্যাম্পিসিলিন এগুলোর জন্য বিটা ল্যাক্টামেজ ইউজ করা যাবে। কিন্তু অন্যান্য ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকেরই দেখা যাচ্ছে যে কোনো ইনঅ্যাক্টিভেটিং কোনো এনজাইম নাই। সো ইন দ্যাট কেস তোমার ফিল্ট্রেশন করা বা ডাইলুশন করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। সো ডাইলুশনটা তোমার কালচার মিডিয়াতে করতে হবে। কালচার মিডিয়াতে করলে তখন তোমার ওই কেমিক্যালটা তখন আর ইয়ে করবে না, কোনো ইনহিবিটরি এফেক্ট শো করতে পারবে না, কারণ ওর এমআইসি নিচে চলে যাবে কনসেন্ট্রেশন। অল্টারনেটিভলি আমরা মেমব্রেন ফিল্ট্রেশন করতে পারি যাতে অর্গানিজম গুলো মেমব্রেনের মধ্যে আটকা পড়ে যায়। পরে আমি মেমব্রেন ফিল্টারটাকে একটু ওয়াশ করব কোনো একটা সুটেবল সলভেন্ট দিয়ে, এটা ওয়াটার হতে পারে স্যালাইন হতে পারে, তারপর আমি ফিল্টার পেপারটাকে ইনকুলেট করবো। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? মিস বলো। ফার্মাসিউটিক্যাল কোম্পানিজে তো তাহলে কোন আহ, কি জানি বলে কোন মেথডটা ইউজ করে আহ, মানে টেস্ট করার জন্য, স্টেরিলিটি টেস্ট করার জন্য, ডাইলিউশন নাকি ফিল্টার? এটা তোমার পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের নেচারের উপরে। যদি এমন হয় যে হ্যাঁ ডাইলুশন করতে গেলে তোমার ম্যাক্সিমাম টাইমে ডাইলুশনটা হচ্ছে যে যেই ধরনের কেমিক্যালে তোমার কোনো ইনঅ্যাক্টিভেটিং এজেন্ট নাই সেটাতে যাবে। এখন ওরা যদি মনে করে যে না আমার ডাইলুশন আমি করব না, আমি ফিল্টার করবো, সো ওরা ফিল্ট্রেশন করতে পারে। কারণ ফিল্ট্রেশনটা হচ্ছে মোটামুটি একটা ভালো একটা ওয়েল অপটিমাইজ মেথড, যেখানে তোমার আলাদা করে আর কোনো কিছু করা লাগে না, জাস্ট লিকুইডটাকে ফিল্টার করলা, ফিল্টার পেপারটাকে ইনকিউবেট করে ফেললা।
সো ওইটাই মানে বেশি কমনলি ইউজড হয়, ডাইলুশনটা একটু রিলেটিভলি কমই ইউজ হয়। তো ওকে, এরপরে হচ্ছে গিয়ে তোমার পজিটিভ কন্ট্রোলের যে কনসেপ্টটা। তো আমাদের একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আছে যে পজিটিভ কন্ট্রোল আর নেগেটিভ কন্ট্রোল মানে যেখানে গ্রোথ নাই ওটা নেগেটিভ কন্ট্রোল, আর যেখানে গ্রোথ আছে ওটা পজিটিভ কন্ট্রোল। কিন্তু তোমার পজিটিভ বা নেগেটিভ কন্ট্রোল কিন্তু টোটালি ডিসাইড হয় হচ্ছে গিয়ে তোমার আহ, তোমার এক্সপেরিমেন্টের উপরে। যেমন ধরো তুমি দেখতে চাচ্ছ যে একটা ব্যাকটেরিয়া বায়োফিল্ম ফর্ম করে কিনা, তখন ইন দ্যাট কেস তোমার ব্যাকটেরিয়া এমন নিতে হবে পজিটিভ কন্ট্রোলের জন্য যেখানে তুমি ব্যাকটেরিয়াটা জানো যে বায়োফিল্ম ফর্ম করতে পারে। আবার নেগেটিভ কন্ট্রোলেও কিন্তু তুমি একটা ব্যাকটেরিয়া নিতে পারো যে তুমি জানো যে বায়োফিল্ম ফর্ম করতে পারে না। তো কাজেই ইন দ্যাট কেস নেগেটিভ কন্ট্রোলের ব্যাকটেরিয়াটার কিন্তু গ্রোথ আসবে ঠিক, কিন্তু ও বায়োফিল্ম ফর্ম করতে পারবে না। আর পজিটিভ কন্ট্রোলের ব্যাকটেরিয়াটার গ্রোথ আসবে প্লাস ও বায়োফিল্ম ফর্ম করতে পারবে। সো গ্রোথ না আসলেই যে নেগেটিভ কন্ট্রোল এমন কোনো কথা নাই, গ্রোথ আসলেই যে পজিটিভ কন্ট্রোল এমন কোনো কথা নাই। তো আমাদের স্টেরিলিটি টেস্টের যেই পজিটিভ কন্ট্রোল, সেই পজিটিভ কন্ট্রোলটা হচ্ছে আমরা যে স্টেরিলিটিটা টেস্ট করছি, স্টেরিলিটি টেস্টের কনক্লুশনটাই তো ডিপেন্ড করে হচ্ছে টার্বিডিটির উপর। যদি টার্বিডিটি আসে আমার প্রোডাক্ট স্টেরাইল না, যদি টার্বিডিটি না আসে তাহলে আমার প্রোডাক্ট স্টেরাইল। তার মানে এখানে টার্বিডিটিটাই আমার পুরা এক্সপেরিমেন্টের রেজাল্টটাকে কন্ট্রোল করছে। সো আমার স্টেরিলিটি টেস্টের পজিটিভ কন্ট্রোল হতে হবে এমন একটা সেটআপ যেখানে ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি গ্রো করবে এবং সে ডেমনস্ট্রেট করবে যে হ্যাঁ আমার এক্সপেরিমেন্টাল সেটআপটা ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য আমি অপটিমাইজ করতে পেরেছি। সো গ্রোথ আসা মানে আমার প্রোডাক্ট স্টেরাইল না, আর গ্রোথ না আসা মানে আমি এখানে এক্সপেরিমেন্টাল কোনো এরর করি নাই। গ্রোথ না আসা মানে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি স্টেরাইল ছিল না। এখন তুমি যদি বলো যে না তুমি ইনঅ্যাক্টিভেশন করলা, তোমার যদি ইনঅ্যাক্টিভেশন হয়নি, তুমি ফিল্ট্রেশন ঠিক মতন করতে পারোনি, ফিল্টার পেপারে ব্যাকটেরিয়া ঠিক মতন আটকায়নি, এরকম অনেক মানুষই তোমাকে অনেক রকমের কোয়েরি করতে পারে যে তোমার হয়তো গ্রোথ আসেনি কারণ তোমার কোনো এক্সপেরিমেন্টাল এরর ছিল। সো স্টেরিলিটি টেস্টে তোমার পজিটিভ কন্ট্রোলটা হবে এমন একটা সেটআপ যেটা ডেমনস্ট্রেট করবে যে তোমার এক্সপেরিমেন্টাল কন্ডিশনে ব্যাকটেরিয়াল গ্রোথ হওয়ার জন্য সবকিছু অপটিমাম ছিল। তো যদি আমার কন্টামিনেশন থাকতো তাহলে ব্যাকটেরিয়াটা অবশ্যই আমার প্রোডাক্টে গ্রো করতো, আর আমার প্রোডাক্টটাকে ওই ব্যাচটাকে আমি তখন ক্যান্সেল করে দিতে পারতাম যে না এখানে গ্রোথ আছে, সো আমার প্রোডাক্টটা আমাকে মানে রিজেক্ট করে দিতে হবে। তো এটাই হচ্ছে পজিটিভ কন্ট্রোলের কাজ, ডেমনস্ট্রেট করা যে আমি যেই কন্ডিশনে টেস্টটা করেছি সেই কন্ডিশনে আমার ব্যাকটেরিয়ার গ্রোথ হওয়ার মতন সিচুয়েশনই আমি দিয়েছি। সো আমার যদি গ্রোথ না এসে থাকে তার মানে আমার প্রোডাক্টটা অ্যাকচুয়ালি স্টেরাইল ছিল। তো এইখানে আমাদের যে ব্যাকটেরিয়াটাকে আমাদের ব্যবহার করতে হবে পজিটিভ কন্ট্রোলে, সেই ব্যাকটেরিয়াটাকে হতে হবে একটা সেন্সিটিভ ব্যাকটেরিয়া, যাতে তুমি যদি কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ব্যবহার করে থাকো টেস্ট করার জন্য যে কন্টামিনেশন আছে কিনা দেখার জন্য, যাতে ওই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের তুমি যদি ইনঅ্যাক্টিভেশন ঠিক মতন করে থাকো তাহলেই তোমার এই সেন্সিটিভ ব্যাকটেরিয়াটা গ্রো করবে, আদারওয়াইজ করবে না। আমি জিনিসটা আবার বলছি, আমার টেস্টটা হচ্ছে স্টেরিলিটি টেস্ট, মানে আমি দেখবো যে আমার একটা প্রোডাক্ট স্টেরাইল কিনা। এখানে আমার ক্রুশাল হচ্ছে যে ব্যাকটেরিয়ার গ্রোথটা আসলো কিনা। যদি ব্যাকটেরিয়ার গ্রোথ আসে আমার প্রোডাক্ট স্টেরাইল ছিল না, সো আমি প্রোডাক্টটাকে রিজেক্ট করে দিব। আর যদি ব্যাকটেরিয়ার গ্রোথ না আসে তাহলে আমার প্রোডাক্ট স্টেরাইল ছিল, সো আমি ব্যাচটাকে পাস করব। তো এখানে মেইন ডিটারমাইনিং ফ্যাক্টর হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথ। এখন কোনো কারণে আমি যদি কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ছিল সেটাকে আমি ইনঅ্যাক্টিভেট করতে পারিনি, বা কোনো একটা নেগেটিভ এফেক্ট করতে পারে ব্যাকটেরিয়াল গ্রোথের ওপরে এরকম কোনো এজেন্ট ছিল, সেটাকে আমি ঠিক মতন ডাইলুশন করতে পারিনি বা আমি ঠিক মতন ফিল্টার করতে পারিনি, তাহলে তো গ্রোথ আসবে না। তখন আমি একটা অনেক বড় ডিসিশন নিয়ে নিচ্ছি যে আমার প্রোডাক্টের মধ্যে আসলে কোনো কন্টামিনেশন ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি আমি নিজেই এক্সপেরিমেন্টটাকে ঠিক মতন কন্ডাক্ট করতে পারিনি। আমি প্রোডাক্টটাকে ইনঅ্যাক্টিভেট করে নিতে পারিনি বা প্রোডাক্টটাকে ফিল্টার করে নিতে পারিনি, এটা আমার ফেলিয়ারের কারণে আসলে গ্রোথ আসেনি। তাহলে আমার যে ফেলিয়ার হয়নি সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার একটা পজিটিভ কন্ট্রোল সেট করতে হবে। আর এই পজিটিভ কন্ট্রোলটা গ্রো করে দেখাবে যে দেখো আমি গ্রো করতে পারছি, তার মানে আমার এক্সপেরিমেন্টাল সেটআপে ইনঅ্যাক্টিভেশনে বা ফিল্ট্রেশনে বা ডাইলুশনে কোনো ভুল হয়নি। তো যদি ব্যাকটেরিয়া যেটাকে তুমি পজিটিভ কন্ট্রোলে ব্যবহার করছো সেই ব্যাকটেরিয়াটা যদি অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হয়, তাহলে ও তো অ্যান্টিবায়োটিক তুমি ইনঅ্যাক্টিভেট করতে পারলেও গ্রো করবে,
ইনঅ্যাক্টিভেট করতে না পারলেও গ্রো করবে, ফিল্ট্রেশন তুমি ঠিক মতন করতে পারলেও গ্রো করবে, না করতে পারলেও গ্রো করবে। তার মানে আমার পজিটিভ কন্ট্রোল হিসেবে আমি কোনো রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া ব্যবহার করতে পারবো না, কারণ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আমি ঠিক মতন এক্সপেরিমেন্ট ক্যারি আউট করলেও গ্রো করবে, না করলেও গ্রো করবে। তো কাজেই আমি এখানে বুঝে উঠতে পারবো না যে আমার ইনঅ্যাক্টিভেশনটা বা ডাইলিউশনটা আমার ঠিক মতন হয়েছিল কিনা। সেই জন্য আমাকে এখানে প্রেফারেবলি একটা সেন্সিটিভ ব্যাকটেরিয়া ইউজ করতে হবে, যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা কোনো টক্সিক কেমিক্যাল থাকলেই আর গ্রো করতে পারবে না। তখনই তুমি বুঝে ফেলবা যে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে কোনো টক্সিক কিছু ছিল এবং আমি তাকে ইনঅ্যাক্টিভেট করতে পারিনি, এই জন্যই আমার সেন্সিটিভ ব্যাকটেরিয়া এখানে গ্রো করছে না। তা না হলে তো সেন্সিটিভ ব্যাকটেরিয়া এখানে গ্রো করার কথা। তো এই ধরনের সেন্সিটিভ ব্যাকটেরিয়া যাদেরকে আমরা ইউজ করতে পারি এই ধরনের স্টেরিলিটি টেস্ট এক্সপেরিমেন্টে, তাদের মধ্যে পড়ে হচ্ছে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ব্যাসিলাস সাটিলিস, সিডোমোনাস অ্যারুজিনাসা, ক্লস্ট্রিডিয়াম স্পোরোজিনস, ক্যান্ডিডা অ্যালবিকান্স, অ্যাসপারজিলাস নাইজার। এদেরকে আমরা সেন্সিটিভ অর্গানিজম হিসেবে ইউজ করতে পারি। এর মধ্যে স্ট্যাফ আর ব্যাসিলাস হচ্ছে গ্রাম পজিটিভ কন্ট্রোল, সিডোমোনাসটা হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ কন্ট্রোল, ক্লস্ট্রিডিয়াম স্পোরোজিনসটা হচ্ছে অ্যানারোবিকের কন্ট্রোল, আর ক্যান্ডিডা অ্যালবিকান্স আর অ্যাসপারজিলাস নাইজার হচ্ছে ফাঙ্গাস কন্ট্রোল। সো আমাদের যেই পজিটিভ কন্ট্রোলটা থাকবে সেই পজিটিভ কন্ট্রোলের মধ্যে তাহলে কি কি থাকবে? তাহলে পজিটিভ কন্ট্রোলের মধ্যে থাকবে গ্রোথ মিডিয়াম, কারণ আমরা গ্রোথ দেখবো, সো গ্রোথ মিডিয়াম থাকতেই হবে। আমাদের ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যাকে আমরা ইনঅ্যাক্টিভেট করে নিয়ে বা ডাইলুশন করে নিয়ে টেস্ট করতে চাচ্ছি, সেই প্রোডাক্টটা থাকবে আফটার ইনঅ্যাক্টিভেশন অর আফটার ডাইলুশন অর আফটার ফিল্ট্রেশন। আর থাকবে আমার ওই ব্যাকটেরিয়া বা ওই ফাঙ্গাস যে ডেমনস্ট্রেট করবে যে আমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে ঠিক মতন ইনঅ্যাক্টিভেশন করতে পেরেছি। তার মানে পজিটিভ কন্ট্রোলের মধ্যে থাকবে ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস, সাথে মিডিয়া, আর সাথে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যেটা আমি ইনঅ্যাক্টিভেশন করে নিয়েছি। এখন তোমার অ্যাকচুয়াল যে টেস্ট, যেখানে তুমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে টেস্ট করছো, সেখানে কি থাকবে? সেখানে থাকবে শুধু মিডিয়া আর তোমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। কারণ তুমি দেখতে চাচ্ছ যে শুধু মিডিয়া আর ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট দিলে কোনো গ্রোথ আসে কিনা। যদি আসে তার মানে ব্যাকটেরিয়াটা নিশ্চয়ই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট থেকেই আসছে, তার মানে আমার প্রোডাক্টটা স্টেরাইল ছিল না। আর তোমার কন্ট্রোলে কি থাকছে? মিডিয়া, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্লাস একটা নোন সেন্সিটিভ অর্গানিজম, যে যদি আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা ঠিক মতন ইনঅ্যাক্টিভেট করা হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রো করবে। তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ কন্ট্রোলের কনসেপ্ট, যে পজিটিভ কন্ট্রোলটা ডেমনস্ট্রেট করবে যে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কোনো যদি ইনহিবিটরি এফেক্ট থাকে সেইটাকে আমি ঠিক মতন ইনঅ্যাক্টিভেশন করতে পেরেছি, যার জন্য আমার এই মিডিয়ার মধ্যে টার্বিডিটি আসছে আর গ্রোথ আসছে। তাহলে পাশাপাশি আমার একটা নেগেটিভ কন্ট্রোল রাখতে হবে। নেগেটিভ কন্ট্রোলে কি থাকবে? আমি যেহেতু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ইনঅ্যাক্টিভেশন টেস্ট করছি, সেই জন্য এইটার করেসপন্ডিং নেগেটিভ কন্ট্রোলে থাকবে মিডিয়া আর ব্যাকটেরিয়া। এখানে তোমার বুঝতে হবে যে পজিটিভ কন্ট্রোল দিয়ে আমি যাকে টেস্ট করছি বা যাকে আমি সাপোর্ট করছি যে না আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভেটেড ছিল, তাহলে নেগেটিভ কন্ট্রোলে বাকি সবই থাকতে হবে এক্সেপ্ট দ্যাট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। কারণ নেগেটিভ কন্ট্রোল মানেই হলো যে আমি যার কারণে গ্রোথ আসছে বা আসছে না মনে করছি, সে ছাড়া বাকি ফ্যাক্টরগুলো ঠিক ছিল কিনা। পজিটিভ কন্ট্রোলে গ্রোথ আসলে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ইনঅ্যাক্টিভেশন ঠিক মতন ছিল। তাহলে নেগেটিভ কন্ট্রোলে যদি গ্রোথ না আসে কোনো কারণে, তখন তো আমি একটা ফিক্সের মধ্যে পড়ে যাব। নেগেটিভ কন্ট্রোলে তুমি যদি এখন শুধু মিডিয়াম দাও, শুধু গ্রোথ মিডিয়াম দাও, তাহলে শুধু গ্রোথ মিডিয়ামে তো গ্রোথ আসবেই না, কারণ মিডিয়ার মধ্যে তো কোনো কন্টামিনেশন নাই। সো নেগেটিভ কন্ট্রোলে শুধু মিডিয়াম দিলে তো আর তুমি বুঝে উঠতে পারবা না যে এখানে কি হচ্ছে। আবার এমনও হতে পারে যে তুমি মিডিয়াটা ঠিক মতন প্রিপেয়ার করোনি, সেজন্য নেগেটিভ কন্ট্রোলে গ্রোথ আসেনি। তখন তোমার একটা কনফিউশন স্টিল থেকে যাবে যে আমার পজিটিভ কন্ট্রোলে গ্রোথ আসেনি, তো আমি মনে করছি যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা ঠিক মতন ইনঅ্যাক্টিভেশন হয়নি। কিন্তু তাহলে প্যারালালি আমার নেগেটিভ কন্ট্রোলে তো গ্রোথ আসা উচিত, কারণ নেগেটিভ কন্ট্রোল তখন বলবে যে দেখো আমি হলাম ব্যাকটেরিয়ার মিডিয়াম, আমার মধ্যে ঠিকই গ্রোথ আসছে। সো মিডিয়ামও ঠিক ছিল, ব্যাকটেরিয়াটাও কোনো কারণে মারা যায়নি, সেও বেঁচে ছিল, যার জন্য মিডিয়ামে দেয়াতে সে গ্রো করছে। তাহলে পজিটিভ কন্ট্রোলে কেন গ্রোথ আসেনি? পজিটিভ কন্ট্রোলে তো এই মিডিয়াই আছে, এই ব্যাকটেরিয়াই আছে, তার মানে নিশ্চয়ই আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমি ঠিক মতন ইনঅ্যাক্টিভেশন করতে পারিনি। তখন পজিটিভ কন্ট্রোলটা বলবে যে না তোমার টেস্ট ঠিক মতন করা হচ্ছে না, দেখো পজিটিভ কন্ট্রোলে কিন্তু কোনো গ্রোথ নাই। সেই জন্য তোমার নেগেটিভ কন্ট্রোলে শুধু মিডিয়াম থাকতে পারবে না। শুধু মিডিয়াম থাকলে শুধু মিডিয়ামে তো কোনো গ্রোথ
নাও আসতে পারে, আইদার বিকজ কোনো কন্টামিনেশন নাই, অর বিকজ তুমি মিডিয়া ঠিক মতন প্রিপেয়ার করতে পারোনি। তাহলে নেগেটিভ কন্ট্রোলটা তোমাকে আরো কনফিউশনে ফেলবে। এই জন্য তোমার নেগেটিভ কন্ট্রোলে থাকতে হবে ওই যে তুমি যে সেন্সিটিভ ব্যাকটেরিয়া বা সেন্সিটিভ ফাঙ্গাসটা ইউজ করছো পজিটিভ কন্ট্রোলে, ওই ব্যাকটেরিয়া বা ওই ফাঙ্গাসকেই তুমি মিডিয়া দিয়ে ইনকিউবেট করে রেখে দিবা, এবং ওই পার্টিকুলার টিউবের মধ্যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে অবশ্যই গ্রো করতে পারতে হবে। ও যদি এই নেগেটিভ কন্ট্রোলে গ্রো করে, তার মানে তুমি বুঝবা যে তোমার মিডিয়া ঠিকঠাক ছিল, ব্যাকটেরিয়া ঠিকঠাক ছিল। একই সাথে পজিটিভ কন্ট্রোলেও ব্যাকটেরিয়ার গ্রোথ আসতে হবে। ও তোমাকে বলবে যে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা ঠিক মতন ইনঅ্যাক্টিভেটেড ছিল। এখন তুমি এখানে থার্ড আর একটা কন্ট্রোল রাখতে পারো, যেটা হচ্ছে কিনা তোমার মিডিয়া কন্ট্রোল, যেখানে তুমি শুধু মিডিয়া দিতে পারো উইদাউট এনি ব্যাকটেরিয়া। এরকম একটা মিডিয়া কন্ট্রোল তুমি রাখতে পারো। কেউ কি বলতে পারবা যে এই ধরনের শুধু মিডিয়া কন্ট্রোল রাখলে কি সুবিধা, এটা কি তোমাকে সাপোর্ট দিবে? That the media was not contaminated in itself. হ্যাঁ, কারণ যে যদি তোমার নেগেটিভ কন্ট্রোলের গ্রোথ আসে, তখন তোমার কনক্লুশন আবার দুইটা হয়ে যাবে, যে আচ্ছা নেগেটিভ কন্ট্রোলের গ্রোথ আসছে, এমন তো হতে পারে যে আমার ব্যাকটেরিয়াটা মারা গেছিল, আমার মিডিয়াতে কন্টামিনেশন ছিল। তখন আবার ওই কনফিউশনটাকে তোমার সাপোর্ট দেওয়ার জন্য, ব্যাকআপ করার জন্য তোমাকে আবার একটা শুধু মিডিয়াম দিতে হবে, যেখানে কোনো গ্রোথ আসবে না। তার মানে আমার মিডিয়াম কন্ট্রোল যেটা, এখানে তুমি মানে পজিটিভ নেগেটিভ কন্ট্রোলটাকে রেস্ট্রিক্ট করো ফর ইউর স্টেরিলিটি টেস্ট, যেখানে তোমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট সহ সেটা পজিটিভ, যেখানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ছাড়া সেটা নেগেটিভ। আর যেখানে শুধু মিডিয়া, এটাকে আবার নেগেটিভ কন্ট্রোল ডেকে নিজেকে কনফিউজড না করে তুমি এইটাকে ডাকো হচ্ছে মিডিয়া কন্ট্রোল। তাহলেই তোমার আর কোনো রকম কনফিউশন হবে না যে আমার মিডিয়া কন্ট্রোল হচ্ছে জাস্ট মিডিয়া, যেখানে আমি কোনো কিছুই দেইনি, সো দেয়ার শুড বি নো গ্রোথ। আমার নেগেটিভ কন্ট্রোল হচ্ছে মিডিয়া উইথ এ সেন্সিটিভ অর্গানিজম, যেখানে গ্রোথ আসবে, কারণ মিডিয়া ওয়াজ প্রিপেয়ার প্রপারলি, ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস ওয়াজ অ্যালাইভ, সো এখানে গ্রোথ আসবে। আর পজিটিভ কন্ট্রোল যেটা আমার মিডিয়া উইথ দ্য অর্গানিজম অ্যান্ড উইথ দ্য ইনঅ্যাক্টিভেটেড ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, সেখানেও গ্রোথ আসবে, যেটা ভাউচ করবে যে দেখো আমার এখানে গ্রোথ আসছে, মানে আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটাকে আমি ঠিক মতো ইনঅ্যাক্টিভেশন করতে পেরেছি। অর আমি যদি ইনঅ্যাক্টিভেশন নাও করি, আমার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মধ্যে এমন কোনো কিছু ছিল না যেটা আমার টেস্ট ব্যাকটেরিয়াকে ইনহিবিট করতে পারবে। ধরো তুমি জানো না, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সম্পর্কে তোমার এত আইডিয়া নাই, যেটার মধ্যে কি কি অ্যাকচুয়াল কেমিক্যাল কি কি ছিল, বা যা ছিল তারা কি কোনোভাবে ইনহিবিটরি হতে পারে কিনা, এরকম যদি তোমার কোনো ডাউট থাকে, কোনো কনফিউশন থাকে, তখন ইন দ্যাট কেস তোমার পজিটিভ কন্ট্রোলই বলে দিবে যে হ্যাঁ, তুমি যাকে পরীক্ষা করছো সে আসলে একটা ইনহিবিটরি এফেক্ট করতে পারে, তুমি এটা বুঝতে পারোনি, এবং এটার কারণে তোমার টেস্টের রেজাল্ট নেগেটিভ আসছে, whereas তোমার প্রোডাক্টটা ওয়াজ অ্যাকচুয়ালি কন্টামিনেটেড। তাহলে আমরা কি পজিটিভ নেগেটিভ কন্ট্রোলের আইডিয়াটা বুঝতে পারলাম? মিস, বলো। নেগেটিভ কন্ট্রোলে যে আমরা মিডিয়া প্লাস সেন্সিটিভ ব্যাকটেরিয়াটা দিচ্ছি, এখানে হুম। হচ্ছে এটা বোধহয়, মানে এটা যদি আমরা না দিতাম, মানে সরি, নেগেটিভ কন্ট্রোল আছে, আবার মিডিয়া কন্ট্রোল যদি আমরা না দিতাম, তাহলে হচ্ছে যে নেগেটিভ কন্ট্রোলের কোন দুইটা পসিবল মানে হাইপোথিসিস আমরা রাখতে পারতাম? যেমন ধরো যে নেগেটিভ কন্ট্রোলের গ্রোথ আসলো, তখন তোমার দুইটা কনক্লুশন হতে পারতো। একটা হচ্ছে যে তোমার সেন্সিটিভ ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি ওখানে গ্রো করছে না, ও কোনোভাবে ড্যামেজড বা ইনজিওর্ড বা হয়তো ডেড হয়ে গেছে কোনোভাবে, সো ও আসলে অ্যাকচুয়ালি গ্রো করছে না, আমি মনে করছি ও গ্রো করছে, এটা একটা হতে পারে অপশন। আরেকটা অপশন হতে পারে যে আমার নেগেটিভ কন্ট্রোলের মধ্যে কন্টামিনেশন ছিল, আর কন্টামিনেন্টটাই গ্রো করছে, মানে কন্টামিনেন্টটা মিডিয়ার মধ্যেই ছিল, মিডিয়াটাই কন্টামিনেটেড হয়ে গিয়েছে, সো আমি যখন মিডিয়াটাকে ইনকিউবেট করলাম, তখন কন্টামিনেন্টটা ইনকিউবেশন কন্ডিশনে গ্রো করা শুরু করলো। সো মিডিয়াতে গ্রোথ আসা মানে আমার নেগেটিভ মিডিয়া কন্টামিনেশনের জন্য গ্রোথ আসতে পারে। আবার আমার দেখা যাচ্ছে যে আমি শিওর না যে এটা কি কন্টামিনেন্টের জন্য গ্রোথ হচ্ছে, নাকি আমার অ্যাকচুয়ালি আমি যে সেন্সিটিভ ব্যাকটেরিয়াকে দিচ্ছি তার জন্য গ্রোথ হচ্ছে, মানে গ্রোথটা তখন কোয়েশ্চেনেবল হয়ে যেত যে ইজ ইট ডিউ টু আমার সেন্সিটিভ অর্গানিজম অর ইজ ইট ডিউ টু সাম কাইন্ড অফ কন্টামিনেশন। সেইটাকে রুল আউট করার জন্য আমি একটা শুধু মিডিয়া রাখবো। সো যদি মিডিয়ায় কন্টামিনেশন থাকে, তাহলে শুধু মিডিয়াতেও গ্রোথ আসবে। তখন আমি বলবো যে আরে এখানে তো আমি কোনো ব্যাকটেরিয়াই দিলাম না, তাহলে কিভাবে গ্রোথ আসলো? তার মানে নিশ্চয়ই আমার মিডিয়া কন্টামিনেটেড ছিল, বা আমি কাজ করতে গিয়ে নিশ্চয়ই কন্টামিনেশন করে ফেলেছি, সেখানে হয়তো আমি কথা বলেছি বা কোনো স্নিজিং করেছি বা কাশি দিয়েছি, যার কারণে আমার মিডিয়া কন্টামিনেটেড হয়ে গিয়েছে। সো ওইটাকে রুল আউট করার জন্য তোমাকে একটা শুধু মিডিয়া দিতে হবে, যেখানে তুমি কোনো ধরনের ব্যাকটেরিয়া ইন্টেনশনালি দিবা না, আর ওই টিউবটার মধ্যে কোনো রকম গ্রোথ থাকতে পারবে না।
ওই টিউবের মধ্যে গ্রোথ থাকা মানেই হচ্ছে যে তোমার এক্সপেরিমেন্ট পারফর্ম করার সময় তোমার কোনো রকমের একটা মিস্টেক হয়েছে, মিডিয়াটা কোনোভাবে কন্টামিনেটেড হয়ে গিয়েছে। তো সেইটাকে তোমার রুল আউট করার জন্য একটা টিউব রাখতে হবে শুধু মিডিয়া, একটা রাখতে হবে মিডিয়া উইথ ব্যাকটেরিয়া, আর একটা রাখতে হবে মিডিয়া উইথ ব্যাকটেরিয়া অ্যান্ড দ্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। এখন তোমার হয়তো কোয়েরি হতে পারে যে তাহলে আমি যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের টেস্টটা করছি ওই টেস্টেও তো আমি আমার প্রোডাক্ট আর মিডিয়া দিচ্ছি, তাহলে এই টিউবেও তো আমি প্রোডাক্ট আর মিডিয়াই দিচ্ছি পজিটিভ কন্ট্রোলে। এবং ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে যদি কন্টামিনেন্ট থাকে তাহলে ওখানেও তো ব্যাকটেরিয়া আছে, ওরাও তো গ্রো করবে। আমার পজিটিভ কন্ট্রোলেও তো আমি ব্যাকটেরিয়াই দিচ্ছি, এও তো গ্রো করবে। তাহলে ডিফারেন্সটা কোথায় হলো? ডিফারেন্সটা হলো যে আমার পজিটিভ কন্ট্রোলে আমি নোন সেন্সিটিভ অর্গানিজম দিচ্ছি। সো এ ডেফিনেটলি গ্রো করবে যদি আমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইনঅ্যাক্টিভেট করতে পারি বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের যদি কোনো ইনহিবিটরি অ্যাক্টিভিটি না থাকে। আর আমার এক্সপেরিমেন্টাল টেস্ট হচ্ছে আমি জানি না ব্যাকটেরিয়া আছে কিনা। সো যদি আমার গ্রোথ না আসে তখন আমি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাব যে গ্রোথ কেন আসলো না, আসলে কি কন্টামিনেশন নাই, আসলে কি প্রোডাক্ট স্টেরাইল, নাকি আমি যেই ফার্মাসিউটিক্যাল এজেন্টটাকে টেস্ট করছি সেই এজেন্টটা আসলে ব্যাকটেরিয়ার উপর একটা ইনহিবিটরি এফেক্ট করছে। আমি তো এটা আর বুঝে উঠতে পারবো না। বা আমি জানি যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ইনহিবিটরি এফেক্ট করে, আমি একটা অ্যান্টিবায়োটিককেই টেস্ট করছি, কিন্তু অ্যান্টিবায়োটিকের ইনহিবিটরি অ্যাক্টিভিটি সরানোর জন্য আমি যদি কোনো ইনঅ্যাক্টিভেশন করে থাকি, কোনো এনজাইম ট্রিটমেন্ট বা ফিল্ট্রেশন বা ডাইলুশন করে থাকি, সেই ডাইলুশন বা ফিল্ট্রেশনটা ওই এজেন্টটাকে অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভেট করতে পারলো কিনা সেইটার সাপোর্ট দেওয়ার জন্য আমার একটা পজিটিভ কন্ট্রোল ইউজ করতে হবে। আর এখানে তোমার নেগেটিভ কন্ট্রোল যেটা, যেখানে আমি মিডিয়া উইথ ব্যাকটেরিয়া দিচ্ছি, এটা কিন্তু সেম অ্যাজ গ্রোথ কন্ট্রোল। কারণ তোমরা এর আগে এমআইসি তে দেখেছো যে গ্রোথ কন্ট্রোলে কিন্তু ব্যাকটেরিয়া আর মিডিয়াই থাকে, অ্যান্টিবায়োটিক কন্ট্রোলে অ্যান্টিবায়োটিক আর মিডিয়া থাকে, আর আমাদের মিডিয়া কন্ট্রোলে শুধু মিডিয়া থাকে। তো আমাদের আগের যেই গ্রোথ কন্ট্রোল ছিল, যেটাকে আমরা গ্রোথ প্রমোশন কন্ট্রোলও রাখতে পারি কারণ এটা গ্রোথকে প্রমোট করছে, সেই কন্ট্রোলে কিন্তু মিডিয়া আর ব্যাকটেরিয়াই ছিল। সো আমার স্টেরিলিটি টেস্টের নেগেটিভ কন্ট্রোল ইজ দ্য সেম অ্যাজ দ্য গ্রোথ প্রমোশন কন্ট্রোল। এটাকে আমরা গ্রোথ প্রমোশন কন্ট্রোলের ইকুইভ্যালেন্টই ধরতে পারি কারণ এখানে মিডিয়া উইথ ব্যাকটেরিয়াই আছে যেটা গ্রোথ কন্ট্রোলে থাকে। এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? মিস লাস্টের যে লাইনটা রিপিট করেছেন দ্যাট সামথিং ইজ অলসো দ্য সেম থিং, এটা কি ছিল? নেগেটিভ কন্ট্রোলটা ইজ দ্য সেম অ্যাজ দ্য গ্রোথ প্রমোশন কন্ট্রোল। তোমরা স্লাইড শেয়ার করছি, স্লাইডটা কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। এখানে দেখো লেখা আছে যে নেগেটিভ কন্ট্রোল ইজ দ্য সেম অ্যাজ দ্য গ্রোথ প্রমোশন কন্ট্রোল, যেখানে আমি এখানে লাল করে দিলাম। তো কাজেই এখানে গ্রোথ প্রমোশন কন্ট্রোলেও গ্রোথ প্রমোট করার জন্য ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হয় মিডিয়ার মধ্যে, আর তোমার ইয়েতেও তোমার যেটা কি বলে এটাকে গ্রোথ কন্ট্রোল যেটা, সেখানেও আমরা ব্যাকটেরিয়াই দিই মিডিয়ার মধ্যে দেখার জন্য যে মিডিয়াটা অ্যাকচুয়ালি ঠিক মতন প্রিপেয়ার হয়েছে কিনা। সো ওই কন্ট্রোল আর এই কন্ট্রোলের, এই নেগেটিভ কন্ট্রোলের মধ্যে কিন্তু বেসিকলি কোনো ডিফারেন্স নাই। তো তোমাদেরকে যদি এরকম কোয়েশ্চেন করা হয় যে স্টেরিলিটি টেস্টের পজিটিভ কন্ট্রোলটা অ্যাকচুয়ালি কেন ইউজ করা হয়, এটার মধ্যে কি কি থাকে, এখানে কি আমরা গ্রোথ আশা করব নাকি করব না, এটার নেগেটিভ কন্ট্রোলটাকে কেন সেম অ্যাজ গ্রোথ প্রমোশন কন্ট্রোল বলা হয়, কি কারণে এটা গ্রোথ প্রমোশন কন্ট্রোলের সেম, এই কোয়েশ্চেনগুলো যদি করি তাহলে তোমরা নিশ্চয়ই লিখতে পারবা কি ধরনের অর্গানিজম ইউজ করা হয় এখানে। এখানে যে আমরা গ্রাম পজিটিভ নেগেটিভ ইউজ করছি, ব্যাকটেরিয়া ফাঙ্গাস দুই রকমই ইউজ করছি, সেটা তোমাদের লিখতে পারতে হবে। তো আমরা যখন কন্ট্রোল গুলা করি স্টেরিলিটি টেস্টে, আমরা এগুলা চাইলে কন্ট্রোল গুলো আগেও করে নিতে পারি, যেহেতু আমাদের এখানে মিডিয়া একটা ইস্যু। সো আমরা চাইলে কন্ট্রোলের টেস্টটা আগেই করে নিয়ে শিওর হতে পারি যে না আমাদের সবকিছু ঠিক মতন আছে, আমাদের মিডিয়া ওয়েল প্রিপেয়ার্ড, আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের পজিটিভ কন্ট্রোল ব্যাকটেরিয়াও গ্রো করছে, সেও মানে কোনোভাবে ইনজিওর্ড বা ড্যামেজড না। এটা আমরা চাইলে কন্ট্রোলটাকে আগে করে নিতে পারি। আবার আমরা চাইলে যখন অ্যাকচুয়াল প্রোডাক্টের টেস্ট করব সেই প্রোডাক্টের সাথে পাশাপাশিও করতে পারি। তখন ইন দ্যাট কেস তুমি কন্ট্রোলের জন্য যে মিডিয়া ইউজ করবা সেই সেম মিডিয়া কিন্তু তোমাকে স্টেরিলিটি টেস্টের জন্য ইউজ করতে হবে। তুমি একটা মিডিয়া দিয়ে কন্ট্রোল টেস্ট করে আবার পরের দিন নতুন মিডিয়া বানিয়ে ওই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট টেস্ট করলে কিন্তু হবে না। আর যদি কোনো কারণে কন্ট্রোল আর ফার্মাসিউটিক্যালকে তুমি একই সাথে টেস্ট করে তুমি যদি মানে কন্ট্রোলে গ্রোথ পেয়ে আনএক্সপেক্টেড রেজাল্ট পাও, যেমন পজিটিভ কন্ট্রোলে গ্রোথ পেলা না বা নেগেটিভ কন্ট্রোলে গ্রোথ পেলা না, তখন কিন্তু তুমি ওই টেস্টটাকে অবশ্যই ইনভ্যালিড ডিক্লেয়ার করতে হবে। তুমি একটা কন্ট্রোলে ঠিক মতন বিহেভিয়ার না পেয়ে এমন যদি হয় যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টে কোনো গ্রোথ নাই,
তো তুমি এটাকে স্টেরাইল বলে চালিয়ে দিলা, এটা কিন্তু হবে না। তোমাকে কন্ট্রোল আগে ঠিক মতন বিহেভ করছে কিনা শিওর হতে হবে। যদি কন্ট্রোল ঠিক মতন বিহেভ করে, তখন তুমি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের টেস্টটাকে করতে পারবা আর বলতে পারবা যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কন্টামিনেটেড ছিল না। আচ্ছা, এখন কিছু কিছু কেস আছে যেখানে আমাদের এগুলাকে আমরা স্পেসিফিক কেস বলতে পারি। যেমন মনে করো যে কোনো প্যারেন্টাল প্রোডাক্ট, যেটা হচ্ছে গিয়ে তোমার ব্লাডের মধ্যে চলে যাচ্ছে, বা মনে করো কোনো অপথ্যালমিক প্রোডাক্ট, বা কোনো নন ইনজেক্টেবল কোনো প্রোডাক্ট, বা কোনো ক্যাটগার্ড বা সার্জিক্যাল সুচার, যেগুলা দিয়ে আমরা হচ্ছে যে পেশেন্টের সেলাই টেলাই করি কেটে টেটে গেলে, এইগুলার জন্য আমরা স্পেসিফিক কেস আর কি ক্যারি আউট করি। তো এগুলাকে তোমার যেমন মনে করো যে ইন কেস অফ সার্জিক্যাল ড্রেসিং বা অন্যান্য কোনো মেডিকেল ডিভাইস, আমরা কি করি, সার্জিক্যাল ড্রেসিং পুরাটাকে একটা প্যাকেটের মধ্যে মিডিয়া নিয়ে তার মধ্যে ঢুকাই দেই, তারপরে প্যাকেটটাকে ইনকিউবেট করে চলে যায়, পরের দিন এসে দেখি যে প্যাকেটে টার্বিডিটি আসছে কিনা। তো এখানে তোমার এই ধরনের জিনিস যখন হবে, যে প্যারেন্টাল প্রোডাক্ট বা অপথ্যালমিক প্রোডাক্ট বা নন ইনজেক্টেবল যে প্রিপারেশন, এইগুলাকে তোমার অবশ্যই পুরা প্রিপারেশনটাকে মিডিয়ার মধ্যে অ্যাড করে দিতে হবে। ক্যাটগার্ড বা সুচারের মধ্যে যদি আলাদা আলাদা পার্ট থাকে, তখন ওই পার্ট গুলো আলাদা করে খুলে ডিসঅ্যাসেম্বল করে তারপরে তোমার মিডিয়ার মধ্যে দিতে হবে, যাতে প্রত্যেকটা পার্ট মিডিয়ার কন্ট্যাক্টে আসে। আর যদি গ্রোথ আসে, তাহলে যেন আমরা বুঝতে পারি। মানে এমন ভাবে সিলড অবস্থায় দিলাম যে প্রোডাক্টটা মিডিয়ার কন্ট্যাক্টে আসতে পারলো না, আর আমি রংলি কনক্লুড করলাম যে প্রোডাক্টের কন্টামিনেশন ছিল না, এই ধরনের কাজ করা যাবে না। এখন নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে যে স্টেরিলিটি টেস্ট করার জন্য আমরা যে স্যাম্পলিং করি। তো স্যাম্পলিংটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ স্টেরিলিটি টেস্টটা হচ্ছে একটা র্যান্ডম স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। সো আমার স্যাম্পলিংটা আমি যখন র্যান্ডমলি করব, তখন যদি কোনো কারণে আমি অ্যাকচুয়ালি কন্টামিনেটেড স্যাম্পলটাকে মিস করে যাই, তাহলে কিন্তু আমার রেজাল্টটা মিসলিডিং হবে। মানে আমি 500টার ব্যাচ থেকে 25টা নিলাম, কিন্তু আমি আমার হয়তো বেশি ভিতরে গিয়ে নিতে ইচ্ছে করলো না, আমি সামনের দিকের টিউবগুলো শুধু নিলাম, আর সামনের দিকের টিউবগুলোর মধ্যে কোনো কন্টামিনেশন ছিল না। তাহলে ইন দ্যাট কেস তোমার এই টেস্টটা তো পুরোপুরি তোমার সামনের টিউব নেওয়ার কারণে দেখা যাবে যে পাস করে যাবে, যেটা পাস করার কথা ছিল না। তো এই জন্য স্যাম্পলিংটা হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। আর স্যাম্পলিং এর আমাদের কতটুকু প্রপোর্শনে অ্যাকচুয়ালি কন্টামিনেটেড কন্টেনার আছে আর কতটুকু প্রপোর্শনে নন কন্টামিনেটেড কন্টেনার আছে, এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে যে আমার স্টেরিলিটি টেস্টের রেজাল্টটা কতটুকু ঠিক আসবে। সো আমি যদি ধরি যে পি হলো প্রপোর্শন অফ কন্টামিনেটেড কন্টেনার আর কিউ হলো প্রপোর্শন অফ নন কন্টামিনেটেড কন্টেনার, তাহলে পি আর কিউ প্লাস করলে 1 হবে, কারণ আমার অপশন তো আছেই দুইটা, আইদার কন্টামিনেটেড অর নন কন্টামিনেটেড, আইদার ইনফেক্টেড অর নন ইনফেক্টেড। সো আমার পি যদি হয় প্রপোর্শন অফ কন্টামিনেটেড কন্টেনার, যেমন মনে করো যে আমার টোটাল কন্টেনার আছে 10টা, 10টার মধ্যে 3টা হচ্ছে কন্টামিনেটেড, তাহলে পি হবে 3/10, মানে 0.3। আর কিউ তাহলে হচ্ছে যারা কন্টামিনেটেড না, তো কন্টামিনেটেড না 10টার মধ্যে 3টা যদি কন্টামিনেটেড হয়, তাহলে 10টার মধ্যে 7টা কন্টামিনেটেড না, তাহলে কিউ হবে 7/10, যেটা হচ্ছে 0.7। তাহলে 0.3 আর 0.7 কে প্লাস করলে 1 হয়। তাহলে এখানে আমার ফর্মুলাটা হবে পি প্লাস কিউ ইকুয়ালস টু 1, or 1 মাইনাস পি ইকুয়ালস টু কিউ, or 1 মাইনাস কিউ ইকুয়ালস টু পি। এটা আমরা বলতে পারি আমাদের জেনারেল নলেজ থেকে যে এই জিনিসটা এরকম হবে। এখন তোমার যেই নাম্বার দিয়ে যদি আমরা এখানে কনসিডার করি, যে আমরা ধরে নিলাম যে 10% আমার যতই কন্টেনার থাকুক না কেন, তার 10% হচ্ছে কন্টামিনেটেড, তাহলে 10% মানে 10/100, তাহলে 0 0 কাটাকাটি করলে এখানে হবে 1/10, মানে এটা হবে ইকুয়ালস টু 0.1। তাহলে পি যদি হয় 0.1, তাহলে অটোমেটিক্যালি কিউ হবে 0.9, কারণ দুইটা মিলিয়ে তো 1 হবে। সো পি 0.1 হলে কিউ হবে 0.9। এখন যদি আমি পরপর দুইটা স্টেরাইল আইটেম ড্র করার চান্স কতটুকু আছে সেটা চিন্তা করি, যে আমি প্রথমবার একটা স্টেরাইল আইটেম ড্র করলাম, পরের বারও আমি একটা স্টেরাইল আইটেম ড্র করলাম, সেইটা হওয়ার চান্স হচ্ছে প্রথমবার স্টেরাইল আইটেমের প্রবাবিলিটি 0.01, সরি 0.1,
পরের বারও আমার স্টেরাইল আইটেম আসার প্রবাবিলিটি হচ্ছে 0.1, কারণ ওখানে তো প্রপোর্শন আছেই 10%, মানে 100-এর মধ্যে 10টা। সো প্রথমবার আমি যদি 100টা স্টেরাইল আইটেম ড্র করার চেষ্টা করি, তাহলে আমার প্রবাবিলিটি হচ্ছে 100টার মধ্যে 10 জন আমাকে স্টেরাইল দিতে পারবে, স্টেরাইল প্রোডাক্টটা দিতে পারবে। সেকেন্ড টাইম যখন আমি আবার ড্র করব, তখনও আমার এই পার্সেন্টেজ অফ ইনফেক্টেড কন্টেনার তো চেঞ্জ হয়ে যায়নি, যার জন্য প্রথমবারও আমি 0.1 পাবো, পরের বারও আমি 0.1 পাবো। তাহলে আমার পর পর দুইটা স্টেরাইল আইটেম ড্র করার প্রবাবিলিটি হচ্ছে 0.1 মাল্টিপ্লাইড বাই 0.1, যেটা হচ্ছে ইকুয়ালস টু 0.01। এখন কেন আমি মাল্টিপ্লাই করলাম? কারণ এটা একটা র্যান্ডম ইভেন্ট। প্রথমবার যদি 100 জনের মধ্যে 10 জন স্টেরাইল হয়, আর প্রথমবার 100 জনের থেকে স্টেরাইল আইটেম ড্র করার চান্স যদি 10 থাকে, 100 জনের মধ্যে তো 10 জন স্টেরাইল, সো আমার 100 জন থেকে ড্র করলে 10 জন স্টেরাইল হওয়ার একটা চান্স থাকে। তাহলে পরের বারও আমি আবারও ওই স্টেরাইল আইটেমটাকেই নিব। এটার প্রবাবিলিটিটা তো প্রথমবারের সাথে, মানে দুইটা ইভেন্টই পরপর স্টেরাইলই দিতে পারবে, এটা হওয়ার চান্স তো আসলে খুবই কম, তাই না? যে পরপর আমি দুইবারই পরপর দুইটা স্টেরাইল আইটেম পাবো। সেই জন্য এখানে মাল্টিপ্লিকেশন হবে। 0.1 কে 0.1-এর সাথে মাল্টিপ্লাই করলে আমি পাবো 0.01। whereas তুমি যদি এরকম মনে করতে যে প্রথমবার প্রবাবিলিটি 0.1, পরের বার প্রবাবিলিটি 0.1, তাহলে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 0.1 প্লাস 0.1 which is 0.2। তার মানে তুমি এখানে ধরছো যে প্রতি 10টাতে 2টা স্টেরাইল, দ্যাট ইজ তোমার প্রতি 100টাতে 20টা স্টেরাইল। আসলে তো তা না, আসলে তো তোমার এখানে স্টেরাইল আইটেম হচ্ছে গিয়ে তোমার 10% অনলি। সো তুমি যতবার স্যাম্পলিং করবা, মানে ততই তোমার চান্সেস কমবে যে তুমি প্রত্যেকবারই স্টেরাইল পাবা। যেমন প্রথমবার স্টেরাইল পাওয়ার চান্স হচ্ছে 0.1, যেহেতু এখানে 10% ইনফেক্টেড। সেকেন্ড বারও তুমি স্টেরাইল পাবা, সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.01, মানে অনেক কম। আর থার্ড বারও তুমি স্টেরাইল পাবা, এটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.001। তার মানে তুমি মানে সাবসিকুয়েন্ট স্যাম্পলিং করলে তুমি আবারও কন্টামিনেটেডই পাবা, এটা হওয়ার চান্স হচ্ছে কিন্তু খুবই কম। তাহলে তোমার পরপর দুইটা ইনফেক্টেড আনইনফেক্টেড পাওয়ার চান্স কত? পরপর দুটা আনইনফেক্টেড পাওয়ার চান্স হচ্ছে, আনইনফেক্টেড হচ্ছে 0.9, যেহেতু ইনফেক্টেড 0.1, তাহলে আনইনফেক্টেড 0.9। তাহলে প্রথমবার যদি আমি 0.9 পাই, তাহলে পরের বারও আমার প্রবাবিলিটি অফ আনইনফেক্টেড পাওয়া 0.9। তাহলে 0.9 টাইমস 0.9 হচ্ছে 0.81। তাহলে আমার প্রথমবার ইনফেক্টেড পাবো আর পরের বার আনইনফেক্টেড পাবো, কারণ অপশন তো আমার আছেই তিনটা। একটা হলো পরপর দুবারই ইনফেক্টেড, একটা হলো পরপর দুবারই আনইনফেক্টেড, আর একটা হলো প্রথমবার ইনফেক্টেড পরের বার আনইনফেক্টেড, আর প্রথমবার আনইনফেক্টেড পরের বার ইনফেক্টেড। তো এটা প্রথমবার ইনফেক্টেড আর পরের বার আনইনফেক্টেড হলেও আমি স্টেরিলিটি টেস্টকে, মানে ব্যাচকে রিজেক্ট করব, আর প্রথমবার আনইনফেক্টেড হয়ে পরের বার ইনফেক্টেড হলেও তো আমি ব্যাচকে রিজেক্টই করবো। তো কাজেই এই সিরিয়ালটা ম্যাটার করে না, যে আমি ইনফেক্টেডকে আগে পেলাম না আনইনফেক্টেডকে আগে পেলাম, এই সিরিয়ালটা ম্যাটার করে না। তো এই জন্য আমার এই দুইটা ডিফারেন্ট অপশন আসবে, একবার ইনফেক্টেড আসবে আর একবার আনইনফেক্টেড আসবে। এইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 থেকে আমি পরপর দুইটা ইনফেক্টেড পাওয়ার প্রবাবিলিটি যেটা ছিল 0.1 টাইমস 0.1, যেটা ছিল 0.01, সেটা মাইনাস করব। আর পরপর দুইটা আনইনফেক্টেড পাওয়ার যে চান্স, দ্যাট ইজ কিউ পাওয়ার, যে পরপর দুইটা কিউ পাওয়ার চান্স, যেটা হচ্ছে 0.9 টাইমস 0.9 উইচ ইজ ইকুয়াল টু 0.81, সেই পুরাটাকে আমি 1 থেকে মাইনাস করব। তাহলে আমার 1 মাইনাস 0.01 প্লাস 0.81, এইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 0.18। তার মানে প্রথমবার আমি ইনফেক্টেড পাচ্ছি আর পরের বার আমি আনইনফেক্টেড পাচ্ছি, অর ভাইস ভার্সা। এইটার প্রবাবিলিটিটা হচ্ছে আমার 0.18। এই পর্যন্ত যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে বলো যে বুঝো না। এমনকি কেউ আছো যে বোঝো নাই, নাকি কেউই বোঝো নাই?
সুজান বুঝছো? মিস বুঝি না, এখন তো কিছু বলার নাই। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? সাজিদ, সাজিদ নাই? সাদিয়া? মিস আছি, বুঝেছি মোটামুটি। মোটামুটি না? আচ্ছা, সানজিদা, বাতুল, তোমরা বুঝেছো? তানহা? কেউ কোনো কথা বলছে না। ম্যাম বুঝেছি। ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, গুড। তাহলে ম্যাম আমি লাস্ট পার্টটা আরেকবার একটু যদি বুঝাতেন। আমি আর একবার জিনিসটা আরেকবার বলছি। বললে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার বলছি এখানে। তো আমাদের যে এখানে কনসেপ্টটা সেটা হচ্ছে যে স্যাম্পলিংটা তো এখানে খুবই ইম্পর্টেন্ট। কারণ স্যাম্পলিং এর উপরে টোটালি ডিপেন্ড করছে যে আমি ওই ব্যাচটাকে রিজেক্ট করবো নাকি করব না। তো স্যাম্পলিংটা আসলে আমাদের মানে কতটুকু আমাদের স্টেরিটি টেস্টকে স্যাম্পলিংটা কতটুকু সাপোর্ট অ্যাকচুয়ালি দিতে পারে সেটাই আমরা এখানে ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করছি। যে আমি যে স্টেরিটি টেস্টটা করছি, এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টটা করছি, ইজ ইট ওয়ার্থ ইট অর নট, এটা আমরা বোঝার চেষ্টা করছি যে এটা কতটুকু আমাকে স্ট্যাটিস্টিক্যালি রিলায়েবল রেজাল্ট দিবে। তো এখানে আমরা যেটা ধরে নিলাম যে আমার যদি প্রপোর্শন অফ ইনফেক্টেড আইটেম যদি আমি ধরি পি, মনে করো আমার টোটাল ব্যাচে 100 জনের মধ্যে 10 জন ইনফেক্টেড, তাহলে আমার পি হবে 10%। 10% মানে 10/100, মানে 0.1। তাহলে 10% যদি ইনফেক্টেড থাকে, তাহলে বাকি 90% আনইনফেক্টেড, তাই না? বা নন ইনফেক্টেড। পরের বাকি 90%টা নন ইনফেক্টেড, তার মানে পি যদি হয় 0.1, তাহলে কিউ হবে 0.9। কারণ এখানে প্রপোর্শন তো আছেই দুইটা, আইদার ইনফেক্টেড অর আনইনফেক্টেড। তো ইনফেক্টেড এর প্রপোর্শন যদি 1/10 হয়, তাহলে আনইনফেক্টেড এর প্রপোর্শন হবে 9/10। কারণ ও 1/10 মানে একজন ইনফেক্টেড, একজন ইনফেক্টেড হলে 10 জনের মধ্যে বাকি 9 জন ইনফেক্টেড না, তাহলে ইনফেক্টেড হবে 1/10 আর নন ইনফেক্টেড হবে 9/10। আর এদের দুজনকে অ্যাড করলে 10/10 হবে, যেটা হচ্ছে কিনা ইকুয়াল টু 1। তার মানে টোটাল সামটা হবে 1। এখন যদি আমি এরকম একটা ব্যাচ থেকে দেখতে চাই যে পরপর দুইটা ইনফেক্টেড আইটেম পাওয়ার চান্স কত, তাহলে আমার পরপর দুইটা ইনফেক্টেড আইটেম পাওয়ার চান্স হচ্ছে পি হচ্ছে প্রবাবিলিটি অফ ইনফেক্টেড। তো প্রথমবার ইনফেক্টেড এর প্রবাবিলিটি যদি পি হয়, যেটা 0.1, পরের বারও ইনফেক্টেড হওয়ার প্রবাবিলিটি ওই 10%ই থেকে যাবে, যেটা হচ্ছে কিনা তোমার অ্যানাদার 0.1। তাহলে টোটাল প্রবাবিলিটি যে তুমি প্রথমেও ইনফেক্টেড বের করবা, পরেও ইনফেক্টেড বের করবা, এই প্রবাবিলিটিটা কত? সেই প্রবাবিলিটিটা হবে 0.1 টাইমস 0.1, যেটা হচ্ছে 0.01। তাহলে তুমি পরপর দুইবার নন ইনফেক্টেড তুলবা, এইটার প্রবাবিলিটি কত? নন ইনফেক্টেড তোলার প্রবাবিলিটি হবে 0.9 টাইমস 0.9, যেটা হচ্ছে 0.81। তাহলে আর একটা অপশনই বাকি থাকলো, সেটা হচ্ছে প্রথমবার ইনফেক্টেড পরের বার আনইনফেক্টেড, অর প্রথমবার আনইনফেক্টেড পরের বার ইনফেক্টেড। এইটা তোলার প্রবাবিলিটি কত? তাহলে টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, তাহলে এইটার থেকে আমি যদি পরপর দুইবার ইনফেক্টেড এর প্রবাবিলিটি মাইনাস করি আর পরপর দুইবার আনইনফেক্টেড এর প্রবাবিলিটি মাইনাস করি, তাহলে আমার আর একটা অপশনই বাকি থেকে যায়, যেটা হচ্ছে প্রথমে ইনফেক্টেড পরে আনইনফেক্টেড, অর প্রথমে আনইনফেক্টেড পরে ইনফেক্টেড। তো এইটার ভ্যালুটা হবে হচ্ছে 2p টাইমস কিউ। 2p টাইমস কিউ এই জন্যে কারণ আমি প্রথমে পি তুলে পরে কিউও তুলতে পারি, আবার প্রথমে কিউ তুলে পরে পিও তুলতে পারি, সেজন্য এটা হচ্ছে 2pq এটার ফর্মুলা। এবং এটা ইকুয়াল টু হবে তোমার টোটাল প্রবাবিলিটি 1, এটা থেকে মাইনাস করবা পরপর দুটা ইনফেক্টেড এর প্রবাবিলিটি, যেটা 0.01, আর পরপর দুটা আনইনফেক্টেড এর প্রবাবিলিটি, যেটা 0.81। তার মানে এটার ভ্যালু আসবে 0.18। এখন তাহলে পরপর দুইবার তুলতে গেলে যদি পি স্কোয়ার করতে হয় আর কিউ স্কোয়ার করতে হয়, তাহলে তুমি পরপর দুইটা মানে নন ইনফেক্টেড আইটেম তুলবা, পরপর দুইটা নন ইনফেক্টেড আইটেম তুলবা, সেটার প্রবাবিলিটি হবে কিউ টু দি পাওয়ার এন, কারণ নন ইনফেক্টেড এর প্রপোর্শন তো কিউ। তাহলে আমি পরপর দুইটা কিউ তোলার প্রবাবিলিটি যদি কিউ স্কোয়ার হয়, কিউ ইন্টু কিউ যদি হয়,
তাহলে আমি সেভারাল টাইমস যদি স্যাম্পলিং করি এই ব্যাচ থেকে, মনে করো যে আমি 25টা স্যাম্পল তুললাম, তো 25টা স্যাম্পলই আমার স্টেরাইল চলে আসবে, এইটার প্রবাবিলিটি হচ্ছে Q⁻25। আর যতবার তুমি স্যাম্পলিং করবা ওই নাম্বারটা ওই উপরে যাবে। যদি আমি n বার স্যাম্পলিং করি তাহলে পরপর দুইটা স্টেরাইল চলে আসবে, অ্যাক্সিডেন্টালি স্ট্যাটিস্টিক্যালি চলে আসবে, এইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে Q⁻n, যেটা হচ্ছে সেম অ্যাজ 1 মাইনাস P⁻n, কারণ Q মানেই তো 1 মাইনাস P। আমার তো প্রবাবিলিটি এখানে আছেই দুইটা, আইদার P অর Q। সো এদের দুজনকে অ্যাড করলে এটা 1ই দিবে, আমাকে টোটাল 1ই দিবে। সো যদি আমার পাওয়ার প্রবাবিলিটি Q⁻n হয়, এটাকে আমি 1 মাইনাস P⁻n ও লিখতে পারি, কারণ Q ইজ দ্য সেম অ্যাজ 1 মাইনাস P। এখন তোমার কেন আমরা কিউ এর প্রবাবিলিটিটা দেখছি, কারণ আমাদের এরার তখনই হবে যদি আমি পরপর দুইটা স্টেরাইল অ্যাক্সিডেন্টালি ড্র করে ফেলি। আমার স্টেরিলিটি টেস্টে আমি যদি কন্টামিনেটেড গুলাকে ড্র করি তাহলে তো আমি ঠিক মতনই কন্ট্রোল করতে পারবো যে আমার ব্যাচটা স্টেরাইল না, কারণ কন্টামিনেটেডই ড্র করেছি, গ্রোথ আসবে। সো আমার রেজাল্টও আমাকে বলে দিবে যে আমি এখানে মানে কোনো ভুল করিনি, এখানে কন্টামিনেশন ছিল, সো আমি স্ট্রেট অ্যাওয়ে আমি ব্যাচকে রিজেক্ট করে দিব। কিন্তু যদি আমি পরপর স্টেরাইল টিউব গুলাকে অ্যাক্সিডেন্টালি ড্র করে ফেলি তাহলে কিন্তু আমার ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যাচ্ছে। তার মানে আমার জন্য এখানে ইম্পর্টেন্ট হলো যে আমি পরপর স্টেরাইলকে ড্র করলাম কিনা, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স, কারণ ওইটাই আমার রেজাল্টকে এফেক্ট করবে, আমাকে ভুল রেজাল্ট দিবে, যেটা আমি করতে চাচ্ছি না। সেই জন্য আমি এখানে P⁻n কে কনসিডার না করে Q⁻n কে কনসিডার করছি, কারণ কিউই আমাকে ভুল রেজাল্ট দিতে পারে, পি আমাকে কোনো ভুল রেজাল্ট দিবে না। পি তো অলরেডি কন্টামিনেটেড এর প্রপোর্শন, সো আমি যদি পি ডিটেক্ট করে ফেলি তাহলে তো আমি বুঝেই ফেললাম যে আমার ব্যাচ কন্টামিনেটেড। কিন্তু কিউ যদি আমি ডিটেক্ট করি, কিউ টেস্ট করতে থাকি সমান একটার পর একটা, তখন আমি কনক্লুড করবো যে আমার ব্যাচ কন্টামিনেটেড ছিল না, কিন্তু ওয়্যার ইজ ইট অ্যাকচুয়ালি ছিল। সেই জন্য আমার এখানে Q⁻n এর মানে ইস্যুটা আমাদের জন্য ম্যাটার করে। এখন যদি আমার ব্যাচে লো লেভেল অফ কন্টামিনেশন থাকে তাহলে কিন্তু আমার স্টেরিলিটি টেস্টটা দেখা যায় যে আস্তে আস্তে ওর সাকসেসটা কমে যাচ্ছে, কারণ আমি যত কন্টামিনেশন লো, আমি যতই স্যাম্পল ড্র করি না কেন দেখা যাবে যে আমি ওই লো লেভেলের কন্টামিনেন্টদের কন্টেনারগুলোকে হয়তো হাতে পাচ্ছি না। 500 জনের মধ্যে মনে করো যে 10 জন মাত্র কন্টামিনেটেড, তো সেখানে তুমি যদি 25টা টিউবও ড্র করো তো চান্সেস আর যে তুমি কন্টামিনেশন ছাড়া টিউবগুলোকেই বারবারই ড্র করবা, কারণ 500 জনের মধ্যে মাত্র 10 জন কন্টামিনেটেড, আর তুমি ওখান থেকে নিচ্ছ মাত্র 25টা, 500 থেকে 25টা নিচ্ছ, সেখানে তোমার 25টার মধ্যে কোনোটাতেই কন্টামিনেশন থাকবে না, এইটা হওয়ার চান্স হচ্ছে খুবই বেশি। তো এই স্টেরিলিটি টেস্টটা হচ্ছে যত তোমার মানে কন্টামিনেশন কম হবে তোমার ততই স্টেরিলিটি টেস্টটা ফেল করার, মানে স্টেরিলিটি টেস্টটা স্টেরাইল দিবে তোমাকে, মানে পজিটিভ রেজাল্ট দিবে, সেটা হওয়ার চান্সেস বাড়তে থাকবে। তার মানে যত কন্টামিনেশন লেভেল কম স্টেরিলিটি টেস্টে প্রোডাক্ট স্টেরাইল ছিল, এইটা পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি তোমার স্যাম্পল সাইজটা তুমি বাড়িয়ে ফেলো, যে আমি 500টার থেকে 25টাকে টেস্ট না করে আমি 500টার থেকে 100টাকে টেস্ট করব, তখন তুমি মানে ওই স্টেরিলিটি টেস্টের রেজাল্ট পজিটিভ আসবে, মানে দ্যাট ইজ তোমার গ্রোথ আসবে, ওখানে কোনো গ্রোথ আসবে বা তুমি ব্যাচটাকে ক্যান্সেল করে দিবা, ওইটা হওয়ার চান্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে তুমি ঠিক মতন স্টেরিলিটি টেস্ট পারফর্ম করতে পারছো সেইটা হওয়ার চান্সেস আস্তে আস্তে বাড়তে থাকবে যত তুমি স্যাম্পল সাইজটাকে বাড়াবা। এখন এইটাকে আমরা একটা টেবিলের মাধ্যমে দেখাতে পারি, এবং এখানে দেখো যে টেবিলটা শো করছে যে যদি আমার ইনফেক্টেড আইটেমের প্রপোর্শন হয় 0.1, একদম প্রথম কলামটা আমি দেখাচ্ছি, যে যদি আমার ইনফেক্টেড আইটেমের প্রপোর্শন হয় 0.1 তাহলে আমার পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে তোমার 0.1%। মানে আমি 1 দিয়ে না দেখিয়ে তোমাকে 1 দিয়ে, মানে 0.1 দিয়ে না বুঝিয়ে 1 দিয়ে বুঝাই। মনে করো যে আমার ব্যাচের মধ্যে 1% হচ্ছে ইনফেক্টেড, মানে পি হচ্ছে 1, পি যদি 1 হয় তাহলে পি এর প্রপোর্শন হবে 1/100, তাহলে 1/100 মানে 0.01। তো দেখো পি বরাবর এখানে লেখা 0.01, তাহলে পি যদি 0.01 হয় কিউ কত হবে 1 মাইনাস 0.01 উইচ ইজ 0.99। তাহলে তুমি পরপর 20টা স্টেরাইল আইটেম ড্র করবা,
পরপর 20টা স্টেরাইল আইটেম ড্র করবা, এইটা হওয়ার প্রবাবিলিটি কত হবে? কেউ একজন বলো তো। 2 to the power 20 হ্যাঁ, কিউ কত এখানে? আহ কিউ হচ্ছে দি মানে আনস্টেরাইল মানে ওইটা স্টেরাইল বলো, এখানে ভ্যালুটা কত সেটা বলো। 0.99 0.99। তার মানে আমি যদি পরপর 20টা স্যাম্পল ড্র করি, সেখানে আমার স্টেরাইল পাওয়ার প্রবাবিলিটি হবে, স্টেরাইলের যে প্রপোর্শনটা দ্যাট ইজ 0.99 টু দি পাওয়ার আমি কয়টা স্যাম্পল ড্র করছি, যেখানে এখানে যেটা হচ্ছে গিয়ে 20। তার মানে আমি 20টা স্যাম্পল যদি ড্র করি, তাহলে 20টাই আমি স্টেরাইল পাবো। সেইটা হওয়ার প্রবাবিলিটি হয়ে যাচ্ছে 0.99 টাইমস টু দি পাওয়ার 20, which is equal to 0.82। ওরা এই ভ্যালুটা নিচে লিখে দিয়েছে যে এটার ভ্যালুটা হবে 0.82। তাহলে দেখো 1% ইনফেক্টেড হলে আমি 20 বার স্যাম্পল নিয়েও স্টেরাইলি পাবো, দ্যাট ইজ আমার রেজাল্টটা ভুল হবে, সেইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.82। আমি 20টা স্যাম্পল ড্র করলাম, তারপরেও আমি 20টাতেই স্টেরাইল পেয়ে গেলাম, মানে আমি 1% যে কন্টামিনেটেড ছিল সেটাকে কোনোভাবে মিস করে ফেললাম, সেইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কন্টামিনেটেড টু দি পাওয়ার কয়টা স্যাম্পল ড্র করলাম, দ্যাট ইজ 0.99 টু দি পাওয়ার 20। তাহলে 0.99 টু দি পাওয়ার 20 করলে আসে 0.82। এখন তুমি যদি পাশের কলামে যাও, পাশের কলামে যেখানে তোমার 5% ইনফেক্টেড, তো 5% ইনফেক্টেড মানে আমার পি হচ্ছে 5/100 which is 0.05। তাহলে পি যদি 0.05 হয়, তাহলে কিউ হবে 0.95, কারণ ওরা দুজন অ্যাড করলে 1 হবে। তাহলে আমি এই ব্যাচটার থেকে যদি পরপর 20টা স্যাম্পল ড্র করি, সেই 20টা স্যাম্পলই স্টেরাইল আসবে, সেইটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.95 টু দি পাওয়ার 20। কারণ 0.95 হচ্ছে প্রথমবার আমি স্টেরাইল পাবো সেটার প্রবাবিলিটি, সেকেন্ড বারও আমি স্টেরাইল পাবো সেটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.95 স্কোয়ার, থার্ড বারও আমি স্টেরাইল পাবো এটার প্রবাবিলিটি হচ্ছে 0.95 টু দি পাওয়ার 3, ফোর্থ বারও পাবো সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.95 টু দি পাওয়ার 4, তাহলে 20 বারই আমি স্টেরাইল পাবো, সেটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.95 টু দি পাওয়ার 20, which is equal to 0.36। তাহলে দেখো, যত তুমি টেবিলটার ডান দিকে যাচ্ছ, যত ইনফেক্টেড আইটেমের প্রপোর্শনটা বাড়ছে, 0.1 থেকে 1, 5, 10, 20, 50 করে যত ইনফেক্টেড আইটেমের পার্সেন্টেজটা বাড়ছে, তত তুমি 20 বার স্যাম্পলিং করেও শুধুমাত্র স্টেরাইলকেই পাবা। তোমার ডিসিশনটা যে ভুল হবে তার কারণে, সেইটা হওয়ার প্রবাবিলিটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। 0.1% ইনফেক্টেড থাকলে তুমি স্টেরাইলি পাবা, এটা হওয়ার প্রবাবিলিটি হচ্ছে খুবই হাই, কারণ মাত্র 0.1% ইনফেক্টেড, আর 99.9% ইনফেক্টেড না, 99.9%ই ভালো। সো তুমি যখন স্যাম্পল ড্র করবা 20টা, দেখা যাবে 20টাই ভালো আসছে। সো ওই যেখানে 0.1% ইনফেক্টেড থেকে গেল, ওই ইনফেক্টেডটাকে কিন্তু তুমি মিস করার প্রবাবিলিটি হচ্ছে খুবই হাই, 0.98 প্রবাবিলিটি যে তুমি ওদেরকে মিস করবা। সেটাই যদি 10 গুণ বেশি ইনফেক্টেড হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে দেখো তোমার মিস হওয়ার প্রবাবিলিটি কিন্তু 0.8-এ নেমে আসলো। তার মানে তোমার মিস না হওয়ার চান্সটা বাড়লো। মিস হওয়ার চান্স যদি 0.8 হয়ে যায়, তাহলে মিস না হওয়ার চান্সটা আগের চাইতে এখন একটু বেড়ে গেল। তার মানে তোমার রেজাল্ট ঠিক মতন আসবে, এখানে যে কন্টামিনেটেড জিনিস ছিল সেটা ডিটেকশন করার প্রবাবিলিটিটা তোমার বেড়ে গেল। এইভাবে যত ইনফেক্টেড প্রপোর্শনটা বাড়ছে, 5, 10, 20, 50 হচ্ছে, তত দেখো যে তোমার ভুল হওয়ার প্রবাবিলিটিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে তোমার ঠিক হওয়ার প্রবাবিলিটিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে আমার এখানে আহ, দেখা যাচ্ছে যে স্টেরিলিটি টেস্টটা যতই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট হোক না কেন, আমার যদি ব্যাচের মধ্যে ইনফেক্টেড আইটেমের প্রপোর্শন বেশি হয়ে যায়, তাহলে আমার স্টেরিলিটি টেস্ট পাস করার চান্সও আস্তে আস্তে বেড়েই যায়। সো এটা মানে একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট হলেও আমার ব্যাচটা যদি খারাপ হয়, খুব বেশি যদি ইনফেক্টেড থাকে, তাহলে আমি এই স্টেরিলিটি টেস্ট দিয়ে খুব সহজে বুঝেও ফেলবো যে আমার ব্যাচ খারাপ, এবং আমি খুব সহজেই ব্যাচটাকে রিজেক্ট করে দিতে পারবো। তো আশা করছি তোমরা বুঝেছো এটা আজকের কনসেপ্টটা। মিস বলো। মিস আমরা তো লাইক
আমাদের ফর এক্সাম্পল একটা নতুন প্রোডাক্ট 500টা বানানো হয়েছে, অনেকগুলো স্টেরিলিটি টেস্ট করতে হবে। তো এখানে তো আমরা তো আগের থেকেই জানি না যে কত পার্সেন্ট অফ দি 500 প্রোডাক্টস ইজ আনস্টেরাইল, মানে হুম ইনফেক্টেড। হুম তো আমরা যেহেতু এগুলো জানি না স্ট্যাটিস্টিক্যালি, যে ওই 1%-এর জন্য হচ্ছে যে এত পার্সেন্ট এত মানে কিউ এর ভ্যালু এটা হবে, পি এর ভ্যালু এটা হবে, এটা তো আমরা আগে থেকে জানি না। তো হ্যাঁ, ওই সময় আমরা কিভাবে বের করি? আমরা তো বের করি না, আমরা দেখাচ্ছি, ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি যে যদি আমার ব্যাচের মধ্যে কন্টামিনেটেড প্রোডাক্টের প্রপোর্শন যদি বেড়ে যায়, আমি এটাকে ম্যাথমেটিক্যালি শো করছি যে তাহলে দেখো যে যত কন্টামিনেটেড এর পরিমাণ বাড়ছে, আমার ম্যাথমেটিক্যালি আই ক্যান শো যে আমার স্টেরিলিটি টেস্টটা তত বেশি ভালো আমাকে রেজাল্ট, ঠিক রেজাল্ট দিতে পারবে। আমি এখানে ম্যাথমেটিক্যালি হ্যাঁ। শো করছি যে যদি 10% ইনফেক্টেড হয় তাহলে আমার এরর করার প্রবাবিলিটি কত। যদি 50% ইনফেক্টেড হয় তাহলে আমার স্টেরিলিটি টেস্ট পাস করার প্রবাবিলিটি কত, এটা আমি ম্যাথমেটিক্যালি শো করছি। নট দ্যাট যে আমি জানি অলরেডি যে 10% ইনফেক্টেড বা 50% ইনফেক্টেড, কিন্তু আমি এখানে তোমার একটা প্রেডিকশন দিতে পারছি যে যদি আমি আমার ব্যাচে বেশি ইনফেক্টেড জিনিস থাকে তাহলে আমার স্টেরিলিটি টেস্টও কিন্তু ওই ব্যাচ যে মানে ভালো না সেটাও আমি ম্যাথমেটিক্যালি ডেমনস্ট্রেট করছি যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস। মানে এটা তোমার প্রবাবিলিটিটা অফ মেকিং অ্যান এরর হচ্ছে খুবই কমে যায়, উইচ মিনস আমি ঠিক হওয়ার মানে প্রবাবিলিটিটা খুব বেশি বেড়ে যাচ্ছে। এখানে আমি ম্যাথমেটিক্যালি শো করছি যে দ্য হায়ার দ্য প্রবাবিলিটি অফ ইনফেক্টেড আইটেমস, দ্য হায়ার ইজ দ্য প্রবাবিলিটি যে মাই স্টেরিলিটি টেস্ট উইল পাস। আমি জানি না, কিন্তু এই তুমি যে কোয়েশ্চেনটা করলা এটার আরো একটা ইনফরমেশন আমার দেওয়া উচিত। সেটা হলো যে আমি কিভাবে বুঝবো যে আমি 20টা স্যাম্পলই ড্র করবো কিনা। মানে আমি যেহেতু ইনফেক্টেড নন ইনফেক্টেডের ক্যালকুলেশনটা করছি ওইটার বেসিসে যে আমার স্যাম্পল সাইজ 20 ধরে আমি করছি, যে আমার এখানে কিউ কে আমি টু দি পাওয়ার 20 রেজ করছি, করে আমি দেখছি যে প্রবাবিলিটি ক্যালকুলেশন কত হয়। এখন আমি কিভাবে বুঝবো যে আমার 20টা স্যাম্পলই নিতে হবে, আমি কিভাবে বুঝবো যে আমার 10টা নিতে হবে না বা আমার 50টা নিতে হবে না, সেটা আমি কিভাবে বুঝবো? আমার ক্যালকুলেশন তো আমি 20 দিয়ে করে ফেললাম। তো হোয়াট ইফ আমি 20 ড্র করি না, আমি যদি 10 ড্র করি বা আমি যদি 50 ড্র করি তখন কি হবে? তো এইটার অ্যান্সারটা হলো যে তোমার এই যে আমাদের বিভিন্ন ফার্মাকোপিয়া থাকে, ব্রিটিশ ফার্মাকোপিয়া বা ইউরোপিয়ান ফার্মাকোপিয়া বা ইউএস ফার্মাকোপিয়া, এরা একটা টেবিল বানিয়েই দেয়, একটা ম্যানুয়াল বানিয়েই দেয় যে যদি তোমার এই ধরনের প্রোডাক্ট হয় এবং ব্যাচ সাইজ যদি 500 হয় তাহলে 20টাকে টেস্ট করো বা 25টাকে টেস্ট করো। যদি ব্যাচ সাইজ 1000 হয় তাহলে 50টাকে টেস্ট করো। যদি ব্যাচ সাইজ 5000 হয় তাহলে 200টাকে টেস্ট করো। এভাবে ওরা তোমাকে গাইড করেই দিবে যে তোমার কয়টাকে টেস্ট করা উচিত, ওরাই তোমাকে বলে দিবে। তখন তুমি ওদের গাইডলাইন অনুযায়ী টেস্ট করবা, আর সেই গাইডলাইন অনুযায়ী তোমার রেজাল্ট আসবে। তো ওরা ওই সবকিছু আগের থেকে নন ইনফেক্টেড বা নন তোমার আনইনফেক্টেড দিয়েই ওরা টেস্টটা করে দেখে যে আচ্ছা দেখি তো যদি আমরা 10% ইনফেক্টেড দিয়ে করি নোয়িংলি যে 10% ইনফেক্টেড, তাহলে মোটামুটি কয়টা স্যাম্পল নিলে আমার রেজাল্ট ঠিক মতন আসছে। যদি মানে যেই স্যাম্পল সাইজে তোমার রেজাল্ট ঠিক মতন আসবে, ওরা তখন ওইটাই নিতেই সাজেস্ট করে যে তুমি এত নিয়ে টেস্ট করো। তখন তুমি যদি নাও, নিয়ে যদি তুমি রেজাল্টে দেখো যে কোনো কন্টামিনেশন নাই, তখন তুমি বুঝবে যে না আমি তো গাইডলাইন ফলো করেই করলাম, এরপরেও কন্টামিনেট আসেনি, তার মানে আমার ব্যাচে কোনো কন্টামিনেশন নাই। মানে তুমি তখন তোমাকে তখন কেউ ব্লেম করতে পারবে না যে আপনি 20টা নিলেন কেন, আপনি কেন 50টা নিলেন না। তখন তুমি বলতে পারবে যে আমাকে ফার্মাকোপিয়া বলে দিচ্ছে যে আমি 500 ব্যাচের জন্য 20টা নিলেই এনাফ। সো আমি 20টা নিয়েও পাই নাই, দ্যাট মিনস আমার ব্যাচের মধ্যে কোনো কন্টামিনেশন নাই, সো আমার ব্যাচ পাস করে যাবে, আমি এটা বিক্রি করতে পারবো। কয়টা নিবা এটা ফার্মাকোপিয়া তোমাকে বলে দিবে। আর ইনফেক্টেড নাকি আনইনফেক্টেড এটা তুমি আগে থেকে জানোই না। তাহলে তুমি যদি জানোই যে ইনফেক্টেড তাহলে তুমি স্টেডি টেস্টই করবা না। যদি তুমি জানোই আনইনফেক্টেড তাহলে তুমি টেস্টই করবা না। কিন্তু যদি ইনফেক্টেড এর পরিমাণ বেশি থাকে তাহলে তোমার টেস্টটা পাস করার চান্সেস কতটুকু, এটার অ্যাকসেপ্টেবিলিটিটা কতটুকু হবে, সেইটা তুমি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে বের করতে পারো যে এটা থিওরিটিক্যালি মানে ইট শুড ওয়ার্ক। কারণ আমি ম্যাথমেটিক্যালি করে দেখেছি যে probability of making an error is very low. সো মানে আমি যদি একটা রেজাল্ট পেয়ে থাকি দ্যাট রেজাল্ট ইজ প্রবাবলি কারেক্ট, আমার এখানে কোনো ভুল হয় নাই। এটা তুমি কনক্লুশনটা ড্র করতে পারবা ইজিলি যে আমি কোনো ভুল করিনি, বিকজ ম্যাথ আমাকে বলছে যে আমার এখানে এরর হওয়ার কথা না। ওকে, ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে এখন আমি তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, ক্লাস টাইম শেষ হয়ে গেছে। সানজানা,
সানজানা সাদিক, প্রেজেন্ট ম্যাম। নুসরাত, Yes, ma'am. সাবিকুন, সাবিকুন নাহার, সামহাতুন, সামহাতুন, সাদমান, সাদমান সাদিকিন, সানজিদা, প্রেজেন্ট ম্যাম। জান্নাতুল, প্রেজেন্ট মিস। সিরাজুম, সিরাজুম মুনিরা, তানিশা, তানিশা, সাদিয়া, সাদিয়া, প্রেজেন্ট মিস। জিনিয়া, প্রেজেন্ট। লিনি, প্রেজেন্ট ম্যাম। নাশিতা, নাশিতা, তাসফিয়া, প্রেজেন্ট ম্যাম। উম্মে হাবিবা, প্রেজেন্ট ম্যাম। সালমা, সালমা, কানিজ, প্রেজেন্ট ম্যাম। সাজিদ, প্রেজেন্ট ম্যাম। তৃষা, তৃষা রানী, প্রিয়ন্তী, প্রিয়ন্তী সরকার, তাসনিমা, প্রেজেন্ট তাসনিমা ম্যাম। আঞ্জুম, বাতুল, ইয়েস ম্যাম। সুজন, প্রেজেন্ট ম্যাম। সম্প্রদা। প্রেজেন্ট ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি তোমাদের এক্সট্রা টাইম নিয়ে নিলাম অনেকটা। ম্যাম ইনশাআল্লাহ আবার আমার নেক্সট অ্যাটেন্ডেন্সটা ক্লাসে দেখা বাকি হবে। রয়ে গেছে। সরি, ম্যাম ম্যাম আমারটা বাকি রয়ে গেছে, জিনিয়া ইসলাম নিপা। তোমার নাম তো ডাকলাম, তুমি তো প্রেজেন্ট বলো নাই। মিস তখন মিউট হ্যাঁ, কাজ করতেছিল না। ম্যাম, মিস তখন mute কাজ করতেছিল না। আচ্ছা, না তোমার প্রেজেন্ট দেয়া আছে। ম্যাম নাশিতা জারিন প্রেজেন্ট দিতেছে বাট ওর মাইক কাজ করতেছে না। আশিতা জারিন প্রেজেন্ট দিয়ে দিলাম। ওকে, ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, বলো। আপলোড করে দেবেন প্লিজ। সরি। লেকচার স্লাইডস গুলো, এগুলো ও গুগল ক্লাস। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আপডেট করে দিচ্ছি। আচ্ছা, আমি থ্যাংক ইউ গুগল সো ক্লাস করে নিয়েছি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।